ভিডিও চালু হয়েছে সবাই? দেখা যাচ্ছে? জি স্যার, রেকর্ডিং চালু হয়েছে কিন্তু ভিডিও আসে না এখনো। ভিডিও দেখাচ্ছে না স্যার। আসবে, একটু ওয়েট করি 1 মিনিট, সবাই একটু জয়েন করুক। ওকে স্যার। আসিফ ভাই কিছু বলবেন? শুনতে পাচ্ছেন নাকি? আসিফ ভাই ঠিক আছে আজকে? স্যার সাউন্ড শোনা যাচ্ছে স্যার, ভিডিও এখনো ওপেন হয়নি স্যার। না, এই মাসুদ ভাই, মাসুদ ভাই। মাসুদ ভাই হ্যান্ড রেজ করছেন কেন? স্যার এটা মানে ওনার সিস্টেম থেকেই মানে অটো হয়ে যায়, মানে ডিফল্ট সিস্টেম মনে হয় স্যার, প্রতিদিন ওনার হ্যান্ড রাইজ থাকে। হ্যাঁ, ওনার মনে হচ্ছে যে অটোমেটিক হয়ে যায় না? জি স্যার, উনি প্রতিদিন হ্যান্ড রাইজ করতে কিন্তু কিছু বলে না তো। সাউন্ড সিস্টেম আমার সমস্যা। আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছে কিন্তু আমাদের কথা শুনতে পান কিন্তু উনি কিছু, ওনার কথা কিছু শোনা যায় না, সেটা প্রবলেম। জি স্যার, ল্যাপটপে আপনার জয়েন হলে এই জিনিসটা, এই প্রবলেমটা হয় আর কি। আমিও আমার কথা শুনি ঠিকই, আমার কথা শোনা যায় না। স্যার বলেন, শুনতে পাচ্ছি তো, বলেন। স্যার গতকাল আমাদের একটা ভোকাবুলারি টেস্ট নেওয়ার কথা ছিল মনে হয়। নেওয়ার কথা ছিল, নিয়েছি তো না, গতকালকে না, আগামীকালকে একটা পেশার হয়েছে আপনাদের, হবে টেস্ট ক্লাস। হ্যাঁ, ও ঠিক আছে। Okay. Can everyone listen to me? Is the sound okay? Yes, sir. Okay, Yes, sir. Clear, sir. Okay, I think I should start. Okay, fine. Yes, sir. I'll present the screen. Okay, let's move on. চারটা মডিউলের আমরা আজকে রিডিং থেকে শুরু করতে যাচ্ছি। So, first of all, IELTS reading tips for band 9. আমরা একটু band 9 স্ট্যান্ডার্ড কিছু টিপস রিডিং এর জন্য আমরা একটু দেখে নিই। রিডিং আমাদের কি কি করতে হবে? হ্যাঁ, রিডিং মানে তো পড়া। তো আপনারা পড়ার সময় কি কি বিষয় মাথায় রাখবেন, এবং যেহেতু এটা একটা এক্সাম, সেক্ষেত্রে আপনার পড়ে কিছু কোশ্চেনের অ্যান্সার করতে হবে, 40 কোয়েশ্চেন্স। সো এই কোয়েশ্চেনের অ্যান্সার বের করার জন্য আপনাকে টেকনিক্যাল এবং বেশ টাইম ম্যানেজমেন্ট ঠিক রেখে সলভ করতে হবে। সো কিপ অল দ্য থিংস ইন মাইন্ড, উইল হ্যাভ some tips for that. Getting band 9 in IELTS reading is possible, really possible. রিডিং এ পসিবল কেন? কারণ রিডিং এ আপনি যদি আন্দাজেও কোনো আনসার করেন এবং ওটা যদি হয়ে যায় লাকিলি, তাহলে এক্সামিনার ওটাতে আপনাকে মার্ক দিতে বাধ্য, রাইট? সেই জন্য আমরা টেকনিক্স গুলো একটু আগে ডিসকাস করে নিচ্ছি, যে বিষয়গুলো আমাদের একজন টেকনিক্যাল রিডার হিসাবে, একজন স্কিলড রিডার হিসাবে করতে হেল্প করবে। সো লেটস মুভ অন। সো এখানে টেকনিক্স, ফার্স্ট থিং আমরা এখানে 10টা টিপস শেয়ার করব। ফার্স্ট হচ্ছে স্কিম ওভার এন্ড ওয়াচ ফর অ্যানসার। যতটুকু চায় প্যাসেজের ততটুকুই পড়া। এখন পড়ার আগে আপনাকে তো অবশ্য কোথায় পড়বেন এটা খুঁজতে হবে, ওইটাকে স্কিমিং বলছি আমরা। স্কিমিং রেফার্স টু লুকিং অনলি ফর দ্য মেইন আইডিয়াস। ফর এক্সাম্পল, আমরা যখন কোয়েশ্চেনটা পড়বো, কোয়েশ্চেনটা পড়ে ওইখান থেকে আমার কি তথ্য আনসার বের করা দরকার, প্যাসেজে গিয়ে ওই মেইন আইডিয়াটুকু খুঁজে বের করা, ওইটা আমরা ট্রাই করবো একটু পরে। বাট বিফোর দ্যাট সব না পড়ে স্কিমিং করা, এটা ফার্স্ট টিপ, ঠিক আছে? সেটা মাথায় রাখি আমরা, স্কিমিং, মেইন আইডিয়ার জন্য স্কিমিং করা। এরপরে ইউ ডোন্ট নিড টু রিড অ্যাটেন্টিভলি এভরি ওয়ার্ড, খুব গুরুত্বপূর্ণ। সব ওয়ার্ড তো পড়ার দরকার নেই আমার, রাইট? মানে এটা হচ্ছে সলভ করার সময়, নিজের রিডিং প্র্যাকটিসের সময় না, এটা হলো সলভ করার সময়। হ্যাঁ,
রিডিং প্র্যাকটিসের টিপ আপনাদেরকে আমি পার্সোনালি দিব, বাট এটা অফিসিয়ালি দিচ্ছি, ঠিক আছে? ইউ ডোন্ট নিড টু রিড অ্যাটেন্টিভলি এভরি ওয়ার্ড, সব ওয়ার্ড দরকার নেই আমার। রিমেম্বার, ইউ জাস্ট নিড টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, নাথিং মোর। শুধুমাত্র আমার কোয়েশ্চেন অ্যান্সার পেলেই হচ্ছে। প্যাসেজের বাকি অংশে, কোয়েশ্চেনের অ্যান্সারের বাইরের বাকি অংশগুলো কি বলছে, ভুল আছে না ঠিক আছে, আমাদের এগুলো কতগুলো কঠিন ওয়ার্ড আছে এগুলো জানার কোনো দরকার নাই। টু স্কিম ওভার দ্য টেক্সট এন্ড দেন স্টার্ট লুকিং ফর দ্য অ্যান্সার্স। স্কিম ওভার দ্য টেক্সট এন্ড লুক ফর দ্য অ্যান্সার। আমরা একটু পরে একটু দেখবো যে স্কিমটা আসলে কিভাবে করা যায়। এখানে তো প্র্যাকটিক্যালি না, এখানে জাস্ট টিপটা আমরা দেখলাম। ওকে, এটা মাথায় রাখেন। সো ফার্স্ট ওয়ান ইজ স্কিমিং। ওকে, সেকেন্ড থিং, হোয়াটস ইউর টাইম? গুরুত্বপূর্ণ। টাইম, যেহেতু আমাদের একটা টাইমের লিমিটেশনস থাকবে, তাই না? Time barrier. So don't forget, you have only 60 minutes to read 3 texts and answer 40 questions. 3টা টেক্সট পড়তে হবে 60 minutes এবং 40 questions এর answer. You won't get additional time for filling your answer sheet. আপনি 3টা প্যাসেজ থেকে কোশ্চেন বের করে আলাদা করে আনসার শিটে তোলার জন্য কোনো এক্সট্রা টাইম পাচ্ছেন না। So make sure manage your time properly. সুতরাং টাইমটা গুরুত্বপূর্ণ, যে আমার কতটুকু সময়ের মধ্যে কতটুকু কাজ করতে হচ্ছে, আমার টাইম ওয়েস্ট হচ্ছে কোথায়, টাইমের বিষয়টা মাথায় রেখে এক্সাম দিতে হবে। ইজ ইউর স্পেলিং কারেক্ট? খুব গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে তাড়াহুড়ো করে স্পেলিংটা ভুল করে দিয়ে আসলাম, বাট আনসারটা কারেক্ট ছিল। চেক ইউর স্পেলিং বিফোর রাইটিং ইউর অ্যান্সার অন দি অ্যান্সার ব্ল্যাঙ্ক। আমরা যেখানে অ্যান্সারটা তুলছি, মানে অ্যান্সার শিট যেটা এক্সট্রা থাকবে, যেটা এক্সামিনারের কাছে যাবে, ওইটাতে ট্রান্সফার করার সময় আমরা যেন স্পেলিংটা খেয়াল রাখি। You will get 0 points for the answer if it's spelled incorrectly. Okay. Next, keep the order. Remember that the questions follow the order of the text in most cases. খুব গুরুত্বপূর্ণ। For example, আপনি যদি 6 নম্বর কোশ্চেনের অ্যান্সার বের করেন 2 নম্বর প্যারা থেকে, ঠিক আছে? 7 নম্বর কোশ্চেনের অ্যান্সার কিন্তু ওই 2 নম্বর প্যারার নিচের দিকে অথবা 3 নম্বর প্যারায় থাকবে, 1 নম্বর প্যারায় যাওয়ার কোনো সুযোগ নেই। মোস্ট অফ দ্য কেসেস কিন্তু কিছু কিছু ব্রেক হবে। এরকম 2-3টা টাইপ আছে যেখানে, মানে কোশ্চেন টাইপ যেখানে অর্ডার ব্রেক করে, ওইটা আমরা আলাদাভাবে চিনে নিব যে এরকম কারা। বাট ইন মোস্ট কেসেস এই যে সিকোয়েন্সটা, 1 নাম্বার 2 কোশ্চেন নাম্বারের উপর ডিপেন্ড করে লোকেশনটা থাকে। ফর এক্সাম্পল, আপনি যদি 1 নম্বর কোশ্চেনের আনসার খোঁজেন, মোস্ট প্রবাবলি এটা প্যাসেজের শুরুর দিকে থাকবে। 2 নম্বর কোশ্চেন আনসার খুঁজেন, তাহলে ওই 1-এর পরে থাকবে। যদি আপনি 18 নম্বর কোশ্চেনের আনসার খুঁজেন, তাহলে প্যাসেজের শেষে থাকবে, এরকম, তাই না? মানে যত নিচের দিকে কোশ্চেন, প্যাসেজের লোকেশন অত নিচে চলে যাবে। তাহলে কিপ দ্য অর্ডার, লোকেশনটা মাথায় রাখা, যে আমি কত নম্বর কোশ্চেন খুঁজছি সেটা কোথায় থাকতে পারে, এবং এর আগের কোশ্চেন যেখানে পেয়েছি অবশ্যই তার পরেরটা নিচের দিকে যাবে, ডিসেন্ডিং অর্ডার যেটাকে বলে। হ্যাঁ, ওকে। নেক্সট, আন্ডারলাইন। এই যে দেখেন, এই লোক কি করতেছে, দাগিয়ে দাগিয়ে করছে। আপনি একটু পেন্সিল দিয়ে করে, তো রেড পেন দিচ্ছে, আমি তো রেড পেন পাবো না, আমি পেন্সিল দিয়ে দাগাতে হবে। দাগালে কি হয়, কনসেন্ট্রেশনটা বা ফোকাসটা ঠিক থাকে। হ্যাঁ, সব দেখানো যাবে না, যেই জায়গাটা থেকে আমি আনসার বের করতে চাচ্ছি, জায়গাটা যেখানে মেইন আইডিয়ার কিওয়ার্ড গুলো পাওয়া যাচ্ছে, এরকম দাগানো। দাগালে কি হবে, আপনার ফোকাসটা ঠিক থাকবে এবং অ্যান্সারটা খুব দ্রুত পাওয়া যাবে। স্যার ক্লাসটা কি রেকর্ডিং হচ্ছে? জি, হচ্ছে। স্যার আপনার কথা মাঝে মাঝে আটকে যাচ্ছে। আনফ্যামিলিয়ার ওয়ার্ড, এটা আমাদের আনফ্যামিলিয়ার ওয়ার্ড মানে কি, ভোক্যাব, আননোন ভোক্যাব, অপরিচিত বা অজানা শব্দ। এটা নিয়ে আমরা খুব ওয়ারিড হই। এটা তো থাকবেই, কিছু করার নাই, থাকবেই। যত ওয়ার্ড মুখস্থ করেন তারপরেও unknown word থাকবে। Do not worry. If the text seems unfamiliar to you or you don't know some words, কিছু অর্থ জানবোই না, এটা স্বাভাবিক। Every answer can be found in the text. You don't need any additional knowledge to succeed. Unfamiliar 2 রকম হতে পারে। একটা হচ্ছে আপনাকে যে টপিক নিয়ে পড়তে দিচ্ছে, টপিকটাই আনফ্যামিলিয়ার। মানে আপনি হচ্ছে আর্টসের স্টুডেন্ট, আপনাকে ইঞ্জিনিয়ারিং দিয়ে ধরেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড একটা প্যাসেজ দিল, রাইট? তা আপনি তো ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট না, সায়েন্সের স্টুডেন্ট না, এরকম হতে পারে। তো এটাই বলছে যে এরকম হলেও ঘাবড়ানোর কিছু নাই, কারণ এখানে আসলে মানে খুব স্পেশালাইজড কোনো নলেজ দিয়ে আপনাকে অ্যান্সার বের করতে হবে এরকম না। খুব জেনারেল জায়গা, আপনি কোশ্চেন যা পাবেন ওইটাকে প্যাসেজে খুঁজে বের করবেন,
হ্যাঁ, এখানে আপনাকে কোনো সাধারণ জ্ঞান দিয়ে প্রশ্ন করা হবে না, আপনার জেনারেল নলেজ জানতে হবে এরকম না, ঠিক আছে? হ্যাঁ, তবে টেস্টটা ফ্যামিলিয়ার টপিকে হলে একটা কনফিডেন্স থাকে আমাদের, আনফ্যামিলিয়ার হলে তখন নিজেদের কাছে কনফিডেন্সের লেভেলটা কমে যায়। পে অ্যাটেনশন টু দ্য ডিটেইলস। হ্যাঁ, শুধু ছোটখাটো ওয়ার্ড দেখে আনসার সিলেক্ট করা যাবে না, হ্যাঁ এই ওয়ার্ডটাই মনে হচ্ছে আনসার, ডিটেইলসটা দেখতে হবে। লুক থরলি থ্রু দ্য টেক্সট, থরলি মানে হচ্ছে একদম ভালো মতো, হ্যাঁ খুব ভালো মতো খুঁটিয়ে খুঁটিয়ে দেখা টেক্সট, যেখানে আমি অ্যান্সারটা খুঁজতে চাচ্ছি ওইটুকু খুব ভালো মতো দেখে নিতে হবে। এনি স্পেশাল ফিচার্স such as capital letters, underline, italics, figures, graphs and tables are likely to matter. এই জিনিসগুলো যখন থাকে, capital letters, underlining, italics, figures মানে হচ্ছে নাম্বার, হ্যাঁ মানে কোনো সংখ্যা, এইগুলো থাকলে সেটা খুব গুরুত্বপূর্ণ। ওই জায়গাগুলোতে আমরা বেশি ফোকাস করি, ওর আশপাশ দিয়ে আনসার বেশি হয়, ওগুলো থাকলে খুঁজে পাওয়া সহজ হয়, মানে কিওয়ার্ড হিসেবে ভালো পারফর্ম করে, ইত্যাদি ইত্যাদি। নেক্সট, নো ব্ল্যাঙ্ক বক্সেস। এই যে গ্যাপে আপনি যেটা লিখবেন কোনো জায়গা ফাঁকা রাখা যাবে না, বা আপনার যতগুলো কোয়েশ্চেন 40টাই দাগিয়ে আসতে হবে। অ্যান্সার অল দ্য কোয়েশ্চেন্স ইভেন ইফ ইউ আর নট শিওর ইন ইউর অ্যান্সার, শিওর না এটা আনসার কি হবে, তারপরে আন্দাজে দিয়ে আসতে হবে, কারণ এটার জন্য কোনো পেনাল্টি নাই। You don't get penalty for wrong answers. So try your luck. হ্যাঁ, লাক ট্রাই করেন, হয়তো যেতে পারে। হ্যাঁ, ওকে নেক্সট, ক্রস আউট দ্য রং অ্যান্সার্স। এটা হচ্ছে ফর এক্সাম্পল আপনার এমসিকিউ, হ্যাঁ এমসিকিউতে ABC 3টা অপশন আছে। এখন যে অপশনগুলো আপনি কাটবেন, মানে যে অপশনগুলো আপনার কাছে ভুল মনে হবে যে এই অপশনটা কোনোভাবেই হচ্ছে না, ওটা কাটবেন। কাটলে কি হবে, ওটা একটা মানে সাইকোলজিক্যাল হ্যাপিনেস দিবে আপনাকে, সাইকোলজিক্যালি, যে আপনি ভুলটাকে বাদ দিয়ে এবার কারেক্টার কাছাকাছি চলে যাচ্ছেন, ঠিক আছে? এটা একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট ফেলে আমাদের এক্সামে। এই জন্য ভুল অ্যান্সার যখন পাবো যে অ্যান্সারটা ভুল, মানে এখানে এই অ্যান্সার অপশনটা হবে না, ওটা কেটে দেবো, এটা বলছি। চুজ ইউর ওন টেকনিক, এরপরে নিজের মতো করে, মানে আমি যখন নিজে সলভ করি আমার নিজের কিছু টেকনিক বের হবে, হ্যাঁ যে আমি কিভাবে সলভ করলে দ্রুত সলভ করতে পারি, কতটুকু পরে আমি খুঁজতে যেতে পারি, এরকম নিজে থেকে নিজের কিছু ব্যক্তিগত টেকনিক এরকম থাকে। ধরেন বাবুর্চি, 10 জন বাবুর্চি আছে, প্রত্যেকের কিন্তু রেসিপি একই হলেও প্রত্যেকের রান্নার একটা স্বতন্ত্র আর্ট থাকে, ওইটা হচ্ছে চুজ ইউর ওন টেকনিক, নিজেরটাকে আবিষ্কার করে ওইটাকে অ্যাপ্লাই করা। হচ্ছে করতে করতে আপনার এক্সপিরিয়েন্স ধরা পড়বে যে আমি এইভাবে করে কমফোর্টেবল। তাহলে হচ্ছে একটা কোশ্চেন সলভের কয়েকটা টেকনিক আছে, আপনি কোনটাতে কমফোর্টেবল এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এই 10টা হচ্ছে আমাদের রিডিং এর জন্য খুব গুরুত্বপূর্ণ, এইগুলো আমরা মাথায় রেখে রিডিং সলভ করব। সো নাও go for the questions and passages. আমরা before starting এখানে রিডিং এর একটা ভিডিওটা অফ করেন। 1 hour 3 to 5 passages, এটা হচ্ছে রিডিং সেকশন। হ্যাঁ, মেবি আপনারা কি দেখতে পাচ্ছেন জানি না। স্ক্রিনে স্যার আন্ডারলাইন সেকশন দেখা যাচ্ছিল স্যার, এখন ক্লোজ হয়ে গেছে। I think it's okay now. জি স্যার দেখা যাচ্ছে, কিন্তু আপনার কথাগুলো মাঝে মধ্যে আটকে আসছে। জি স্যার, আমার কথা রিডিং যদি আটকে রাইটিং যায় তাহলে যে আটকে শুনছেন তার নেটে প্রবলেম, এটা আমার এক্সপেরিয়েন্স। হ্যাঁ, কারণ একটা ক্লাসে সবারই একই প্রবলেম হচ্ছে স্যার, কথাগুলো স্যার বাফারিং হচ্ছে সবাই। হ্যাঁ স্যার, আমাদেরও সমস্যা হচ্ছে। সবাই জি জি স্যার, স্যার, মাঝে মধ্যে সবসময় না স্যার। আর কথা একটা আসতেছে এবং সবাই স্ক্রিনটা একই শুনতেছে। মাঝে মাঝে দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে এই যে মাঝে মধ্যে হ্যাঁ দেখি সবাই বলেন। মেবি নেট সমস্যা। শোনা যাচ্ছে স্যার, ক্লিয়ার এই যে কথাগুলো শোনা যায় মাঝে হঠাৎ করে, আবার একটু হ্যাঁ সেটাই বললাম, মাঝে যদি হঠাৎ আটকে যায়
আপনার তাহলে আপনার নেটের প্রবলেম, আর যদি সবার আটকে যায় তাহলে আমার নেটের প্রবলেম। এখন সবার কি একে 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 সবাই তো বলতেছে, তাহলে মনে হয় প্রায় সবারই। আমার মনে হয় যে অধিকাংশ আটকে যাচ্ছে আর কি। সবারই স্যার, আমাদের অধিকাংশ আটকে যাচ্ছে। হ্যান্ড রেজ যাদের আটকে যায় সবাই একটু হ্যান্ড রেজ করেন তো একটু একবার। আচ্ছা, কার কার আটকাচ্ছে হ্যান্ড রেজ করেন তো, কার কার আটকাচ্ছে? স্যার নতুন কেউ ঢুকলে বা বেরোলে আটকে যাচ্ছে আমার মনে হয়। আচ্ছা, যার যার আটকে যাচ্ছে হ্যান্ড রেজ করেন। একটু বেশি। মানে এখানে 52 জন আছে, 29 জন হাত তুলছে, তাহলে বাকিদের আটকাচ্ছে না কেন? স্যার আমরা শুনতেছি। যাদের আটকাচ্ছে না তারা বলেন তো আপনাদের আটকাচ্ছে না কেন তাহলে? স্যার এটা তো বলতে পারছি না, কিন্তু আমার এখান থেকে যদি প্রবলেম হতো তাহলে এই 52 জনেরই শুনতে প্রবলেম হতো, রাইট? আমরা শুনতে পাচ্ছি হঠাৎ করে বিপ ওই যে এরকম একটা আটকাবে না আসলে। আমার এখানে একদম হঠাৎ করে বিপ হয় তাই। আচ্ছা, আমরা রিকানেকশন করে নিচ্ছি। হ্যাঁ, যেহেতু সবাই হাত তুলে নাই তার মানে সবার প্রবলেম হচ্ছে না, বাট অনেকেরই হচ্ছে। এখন আপনারা একটু ইয়া করেন, মানে কেটে জয়েন করেন। আপনার লাইভটা একটু অফ করে দিন, তাহলে যদি একটু স্পিড পেতে পারে। আপনার লাইভটা অফ করে দিন, লাইভে না এসে। হ্যাঁ হ্যাঁ, আপনার লাইভটা অফ করে দেন। হ্যাঁ স্যার আমি কি একটু কথা বলতে পারবো? আমরা লেকচারের শেষে কোশ্চেন নিব। হ্যাঁ, মাঝখানে নিলে টাইম অনেক চলে যাবে। অটো মিউট করে দিলে ভালো হইতো, ওই সবাই মাঝখান থেকে কথা বলে ফেলে তো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওকে, রিডিং এই অংশটুকু দেখেন। 1 আওয়ার, 1 ঘন্টা সময় থাকবে। 3 থেকে 5টা প্যাসেজ থাকবে এখানে, মানে 3টা হচ্ছে ফর একাডেমিক, 5 প্যাসেজেস ফর জিটি। ওকে, কোশ্চেন টাইপস। আপনি যে 40টা কোশ্চেন পাবেন, এই 40টা কোশ্চেনে কি কি মানে কি কি আইটেম থাকবে, কোশ্চেনের নাম কি কি। ফিল ইন দ্য গ্যাপ। ফিল ইন দ্য গ্যাপ আমাদের খুব পরিচিত, গ্যাপ ফিল ইন করা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক যেটাকে বলি আরেকটা নামে আমরা। আর এটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন, এটা একটা টাইপ, অথবা ইয়েস না নট গিভেন। এগুলো আপনার এক্সামে আসবে, এই কোশ্চেন টাইপগুলো সলভ করতে হবে। লিস্ট অফ হেডিংস, এটা একটা টাইপ। উইথ ক্লু, এমসিকিউ, লোকেটিং ইনফো, ফিচার অর স্টেটমেন্ট ম্যাচিং, সেন্টেন্স হাফ এন্ডিং, লেবেলিং ডায়াগ্রাম, শর্ট অ্যান্সারস, আমরা এইগুলো সলভ করব। তো প্রথম দিকে যেগুলো আছে এগুলো বেশি ইম্পর্টেন্ট, মানে খুব we can see the main features. প্রথম বিশেষ করে 6টা মোটামুটি সব এক্সামেই আসে, 5 কি 6টা সব এক্সামেই আসে, আর নিচের গুলো একটু কম কম আসে। স্যার এটা একটু অটো মিউট করে দেন স্যার, সবার যাদের দরকার পড়বে তারা হ্যান্ড রাইজ করবে, তারপরে না আমি তো এখন প্রশ্ন নিচ্ছি না, প্লিজ এখন কেউ কোশ্চেন করবেন না। যদি নেটওয়ার্ক আপনি আপনার পক্ষ থেকে অটো বন্ধ করে দিতে দেওয়া যায় কিনা, যদি হ্যাঁ দেওয়া যায়, দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা করে দেন স্যার, হ্যান্ড রাইজ করলে কথা বলুন। জি জি জি, হ্যাঁ এটাই সুন্দর হবে, বুঝছেন? কারণ আমার অনেক আমার লেকচারের মধ্যে আপনাদের অনেক প্রশ্ন উত্তর চলে আসবে, সো এখন আর কোশ্চেন করেন না। কোশ্চেন করলে আমার বলার ফ্লোটা নষ্ট হবে, পুরো ক্লাস হ্যাম্পার হবে। আমি লাস্টে কোশ্চেন নিব। অনলাইন ক্লাসে এই জিনিসগুলো মেনটেন করবো আমরা, হ্যাঁ, যাতে সুন্দর স্মুথলি আমরা একটা ক্লাস পাই। আচ্ছা, আমিও কি মিউট হয়ে গেলাম নাকি এবার? না আমি ঠিক আছি, ওকে, অল মিউট থাক। এখন আমরা আজকে যে টাইপটা করব, এখান থেকে একটা টাইপ, সেটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং আপনারা দেখবেন আপনাদের প্রথম প্যাসেজে এই কোশ্চেনটা থাকে। তার নাম হচ্ছে ট্রু ফলস নট গিভেন। আমরা ওখানে যাচ্ছি, এই যে এটা ট্রু ফলস নট গিভেন, এই অংশটা দেখেন। ট্রু ফলস নট গিভেন, এটা একটা কোশ্চেন টাইপ। আপনারা ট্রু ফলস চিনেন কম বেশি সবাই, আপনাদের এক্সাম মানে বিভিন্ন একাডেমিক এক্সাম গুলোতে ট্রু ফলস থাকে। আইএলটিএস অতিরিক্ত হচ্ছে নট গিভেন। এটা একটা সংক্ষিপ্ত পরিচয় কেমব্রিজ দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে
If the statement agrees with the information, then that's true. যদি কোশ্চেনের ইনফরমেশনটা প্যাসেজের ইনফরমেশনের সাথে ম্যাচ করে, তাহলে কোশ্চেন এখানে একটা কথা বলছে যে 1 নম্বরে, এটা কোশ্চেন সেকশন, তাই না? যে কথাটা বলছে এটা যদি প্যাসেজে গিয়ে ম্যাচ করে তাহলে ট্রু। ইফ দ্য স্টেটমেন্ট কন্ট্রাডিক্টস দেন ফলস। যদি কথাটা কন্ট্রাডিক্ট করে, কোশ্চেন একরকম বলছে প্যাসেজ আর রকম বলছে, তাহলে ফলস। আর নট গিভেন হচ্ছে ইফ দেয়ার ইজ নো ইনফরমেশন অন দিস। যদি এরকম কোনো ইনফরমেশন, কোশ্চেনে একটা কথা বললো প্যাসেজে গিয়ে এরকম কিছু পাচ্ছেন না, নট গিভেন। ওকে, এখন স্যার আমরা স্ক্রিন কি শো করেন নাই স্যার? স্যার মনে হয় অটো মিউট করে দিলে স্যার ভালো হয়, আনমিউট করে দিলে ভালো হয় স্যার ওখান থেকে। স্যার আপনারটা একটু আনমিউট করেন। স্ক্রিন দেখা যাচ্ছে ভাই? জি স্যার, এখন আইছে স্যার। স্যার এতক্ষণ আপনারটাই মিউট ছিল, শুনে পাইনি কিছু। আচ্ছা, ট্রু ফলস নট গিভেন, এই যে তিনটা কথা এখানে, এটা একটা কোশ্চেন টাইপ, মানে আপনাকে ট্রু ফলস নাকি নট গিভেন এটা কোশ্চেন পড়ে আনসার বের করতে হবে। যেমন এখানে 1 থেকে 7 দেখতে পাচ্ছি আমরা, এই 7টা স্টেটমেন্ট হচ্ছে কোশ্চেন স্টেটমেন্ট। এই 7টা কথা প্যাসেজে গিয়ে আমরা খুঁজে দেখব যে কোন কথাটা ট্রু, কোন কথাটা ফলস, কোন কথাটা নট গিভেন। ওকে, এখন ট্রু ফলস নট গিভেন কাকে বলে সেটা কেমব্রিজের ভাষায় হচ্ছে যদি কোশ্চেনের কথাটা স্টেটমেন্টটা প্যাসেজের সাথে এগ্রি করে, মিলে যায়, দেন ট্রু। যদি কন্ট্রাডিক্ট করে দেন ফলস। যদি দেয়ার ইজ নো ইনফরমেশন হয় তাহলে নট গিভেন। খুব সিম্পল একটা কথা। এখন আমরা এটাকে একটু বাংলায় সহজে বোঝার চেষ্টা করি। ধরেন আপনাকে কোশ্চেনে বলা হলো যে মিস্টার আতাউর স্লিপস ইন দ্য মর্নিং। মিস্টার আতাউর স্লিপস ইন দ্য মর্নিং, একটা স্টেটমেন্ট, একটা কথা বললাম আপনাকে, এটা হচ্ছে কোয়েশ্চেন। আপনার আইএলটিএস এর কোয়েশ্চেনে এই কথাটা আছে যে মিস্টার আতাউর স্লিপস ইন দ্য মর্নিং, কোয়েশ্চেন। এখন এই কথাটার সত্য, ট্রু নাকি ফলস নাকি নট গিভেন খুঁজতে আপনি কোথায় যাবেন? প্যাসেজে চলে যাবেন। আপনি প্যাসেজে গিয়ে দেখলেন সেখানে বলছে মিস্টার মতিউর স্লিপস ইন দ্য মর্নিং। কোয়েশ্চেন কি বলছিল? মিস্টার আতাউর স্লিপস ইন দ্য মর্নিং। প্যাসেজ বলছে মিস্টার মতিউর স্লিপস ইন দ্য মর্নিং। তখন সমস্যাটা কি হলো? আতাউর আর মতিউর একটা ঝামেলা হয়েছে, কিন্তু স্লিপস ঠিক আছে, ইন দ্য মর্নিংও ঠিক আছে। ইন দ্য মর্নিং প্যাসেজেও ছিল, কোয়েশ্চেনেও ছিল। স্লিপস মানে ঘুমায়, প্যাসেজেও ছিল, কোয়েশ্চেনেও ছিল। কিন্তু ঝামেলা হয়েছে কোথায়? আতাউর আর মতিউরের মধ্যে। এখন আপনি বলবেন উর উর তো মিলে গেছে, লাস্টের অংশ তো ঠিক আছে। হ্যাঁ, আতা আর মতি এটুকু পার্থক্য। তাহলে বাক্যের সাবজেক্ট কোনটা? এই আতাউর বা মতিউর। এটা কিন্তু প্যাসেজের সাথে কোয়েশ্চেন মিলে নাই। তো যখন এরকম কোয়েশ্চেনে একজনের নাম থাকবে বা সাবজেক্ট থাকবে একটা, প্যাসেজে গিয়ে দেখলাম যে ওখানে সাবজেক্ট অন্য কিছু, তখন আনসারটা হবে নট গিভেন। মানে এই যে দেখেন এই কথাটা বলছি, ইফ দেয়ার ইজ নো ইনফরমেশন, কারণ প্যাসেজ বলছিল যে মিস্টার আতাউর, সরি কোয়েশ্চেন বলছিল মিস্টার আতাউর। তাহলে আতাউর সম্পর্কে কি আমরা প্যাসেজে গিয়ে কোনো তথ্য পেয়েছি? আমরা তো আতাউর সম্পর্কে পাইনি, পেয়েছি মতিউর সম্পর্কে, রাইট? তাহলে দেয়ার ইজ নো ইনফরমেশন অ্যাবাউট আতাউর। আতাউর সম্পর্কে কোনো ইনফরমেশন নাই, আছে মতিউর সম্পর্কে, এই জন্য নট গিভেন। ঠিক আছে, নট গিভেন কিন্তু ঝামেলা লাগবে আপনাদের, এই জন্য এটা ক্লিয়ার করতে চাচ্ছি আমি। এখন চলেন এখানে যে কোশ্চেন গুলো আছে এগুলো আমরা সলভ করব একদম শুরু থেকে। আমরা প্রথমে দেখে আসবো প্যাসেজটা কি। এই যে একটা নাম দেখতে পাচ্ছেন, রেড কালার, ওয়াই উই নিড টু প্রোটেক্ট পোলার বিয়ার্স। এই নামটা হচ্ছে প্যাসেজের টাইটেল। আমরা সর্বপ্রথম প্যাসেজের টাইটেলটা দেখব, যেটা আসলে কি সম্পর্কে লেখা। প্যাসেজের টাইটেলটা পড়ে আমরা একটা ধারণা পেয়ে যাব। ধারণাটা নিয়ে আমরা চলে যাব হচ্ছে
কোয়েশ্চেনে। এই দেখেন আমি কিন্তু প্যাসেজ পড়ছি না, এগুলো কিছুই পড়বো না, কারণ এত কিছু আমার পড়ার দরকার নাই, তার সময় নাই আমার। আমার দরকার কোয়েশ্চেন থেকে আইডিয়া নিয়ে প্যাসেজের মধ্যে খুঁজে বের করা, ওই যে স্কিমিং করা। এই জন্য আমি এত কিছুই পড়লাম না, ঠিক আছে? এগুলো সব বাদ, এগুলো আমার প্যাসেজ সেকশন, তাই না? সব বাদ। আচ্ছা, গ্রিন কালার এটা প্যাসেজ। ওকে, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই যে প্রোটেক্ট ওয়াই উই নিড টু প্রোটেক্ট পোলার বিয়ার্স, এটা নিয়ে যে প্যাসেজটা আছে, এই প্যাসেজের যে কোশ্চেন গুলো আমার সামনে দেওয়া আছে, এই কোশ্চেনের কাছে চলে যাচ্ছি। এই ব্ল্যাক কালার হচ্ছে কোশ্চেন। কি বলছে? 1 নাম্বার, চলেন 1 নাম্বার কোশ্চেনটা আগে পড়ি। পোলার বিয়ার্স সাফার ফ্রম ভেরিয়াস হেলথ প্রবলেমস। Polar bears suffer from various health problems due to the build-up of fat under their skin. এইটুকু আমি আগে পড়লাম, পরে এখান থেকে কিছু ইনফরমেশন পেলাম, কিছু একটা বললো আমাকে পোলার বিয়ার সম্পর্কে। এই কথাটা সত্য না মিথ্যা নাকি নট গিভেন, এটা আমি প্যাসেজে গিয়ে খুঁজে দেখবো। এটাকে বলে স্কিমিং, খুঁজতে যাও। আচ্ছা, এখন এইটুকুর অর্থ কি? পোলার বিয়ার সাফার ফ্রম ভেরিয়াস হেলথ প্রবলেমস। পোলার বিয়াররা সাফার করে, ভোগে, তাই না? ভেরিয়াস হেলথ প্রবলেমস, অনেক স্বাস্থ্য সমস্যায়। ডিউ টু দ্য বিল্ড আপ অফ ফ্যাট, ডিউ টু মানে কি? কারণে। বিল্ড আপ অফ ফ্যাট, চর্বি, তাই না? চর্বির কারণে। আন্ডার দেয়ার স্কিন, তাদের স্কিনের নিচে, তাদের যে স্কিন বা চামড়া, চামড়ার নিচে, পোলার বিয়ারের চামড়ার নিচে যে বিল্ড আপ ফ্যাট থাকে, জন্মগত আর কি, এই ফ্যাটের কারণে তারা অনেক স্বাস্থ্য সমস্যায় ভোগে। এটা কোশ্চেন বললো। এখন এটা আমরা প্যাসেজে গিয়ে খুঁজে দেখবো। খুঁজবো কিভাবে? খুব গুরুত্বপূর্ণ। খোঁজার জন্য আপনাকে এখান থেকে এমন কিছু ওয়ার্ড সিলেক্ট করতে হবে যে ওয়ার্ড গুলো প্যাসেজে গিয়ে খোঁজা সহজ। যেমন দেখেন পোলার বিয়ার, এই পোলার শব্দটা হচ্ছে ক্যাপিটালে আছে। এখন আপনি যদি এই শব্দটাকে নিয়ে খুঁজতে যান, তাহলে আপনার চোখে পোলার বিয়ারটা খুব দ্রুত প্যাসেজে খুঁজে পাবেন। কিন্তু সমস্যা হচ্ছে পুরো প্যাসেজটাই পোলার বিয়ার নিয়ে, এই জন্য পুরো প্যাসেজে পোলার বিয়ারের অভাব নাই, অনেক পোলার বিয়ার আছে। এই জন্য প্যাসেজের টাইটেল রিলেটেড শব্দ নেওয়া যাবে না, ঠিক আছে? পোলার বিয়ার যেহেতু প্যাসেজের টাইটেল, এটা আমরা নিচ্ছি না। কি করব? আমরা এই টাইটেল শব্দগুলো বাদে বাকি শব্দগুলো থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দ সিলেক্ট করব। যেমন দেখেন ভেরিয়াস হেলথ প্রবলেমস, হেলথ প্রবলেমস নিতে পারি। পোলার বিয়াররা হেলথ প্রবলেমে ভোগে। এখন পোলার বিয়ারদের হেলথ প্রবলেম এটা কোথায় আছে? দেখেন মার্ক করে দিলাম যে এটা আমাদের গুরুত্বপূর্ণ ওয়ার্ড। ডিউ টু ফ্যাট, তাহলে ফ্যাট এটা একটা গুরুত্বপূর্ণ, মার্ক করতে পারি আমরা। আমি যে মার্ক করছি হচ্ছে কালার দিয়ে, আপনি মার্ক করবেন পেন্সিল দিয়ে, ওই যে আন্ডারলাইন করবেন। তাতে কি হবে? এই ওয়ার্ডগুলো আপনার চোখের সামনে ভাসবে, মাথায় ঢুকে যাবে। এইভাবে আপনি যখন পড়বেন তখন মার্ক করে ওইটাকে ধরে নিয়ে প্যাসেজে খুঁজবেন। আমরা এখন এটা খোঁজার জন্য নিচ্ছি আন্ডার দ্য স্কিন, এটা দিয়ে খুঁজে যাবে। ফ্যাট, পোলার বিয়ারের ফ্যাট নিয়ে কোথায় কথা বলছে এবং হেলথ প্রবলেম হচ্ছে কি না। কোশ্চেন বলছে হচ্ছে, হয়, আমরা ওইটাই চেক করব যে পোলার বিয়ারের চামড়ার নিচে যে ফ্যাট আছে ওইটাতে তার প্রবলেম হয় কিনা। চলেন প্যাসেজের শুরুতে চলে যাই। যেহেতু 1 নাম্বার কোশ্চেন, আমরা একদম শুরুতে আসলাম। এবার এই যে প্রথম প্যারাগ্রাফটা, এইটুকের মধ্যে আমরা এটা আগে খুঁজবো, পড়বো না। হেলথ প্রবলেম, ফ্যাট, এগুলো খুঁজেন, এরকম খুঁজে বেড়ান। এই যে দেখেন স্যার কোনটা লেখা আছে স্যার? স্কিন, এই যে আন্ডারনেথ দেয়ার স্কিন, আন্ডারনিথ দেয়ার স্কিন, তাই না? আন্ডারনিথ দেয়ার স্কিন পেলাম। এটা তো স্যার ফলস হয় স্যার। এই যে ফ্যাট আন্ডার, হ্যাঁ এই যে এটা পেয়ে গেলাম আমরা, ফ্যাট আন্ডার দেয়ার স্কিন। তাহলে এটা আমাদের গুরুত্বপূর্ণ ছিল, তাই না? এটা আমাদের রেড মার্ক, এটা খুব গুরুত্বপূর্ণ। ফ্যাট আন্ডারনিথ দেয়ার স্কিন, তাহলে ফ্যাট আন্ডারনিথ দেয়ার স্কিন পেয়েছি। তাহলে এখন আমাদের ওই যে তথ্যটা বের করতে হবে যে এটার কারণে তাদের কি কি প্রবলেম হয়। তো এখানে যখন পেয়ে গেলাম, এখন একটু পড়বো। উপরে এগুলো আমরা পড়লাম না, খুঁজে দেখলাম, এখানে 4 নাম্বার লাইনে পেলাম। তাহলে বাকি 4 লাইন আমাদের পড়া লাগলো না, বাট এখান থেকে সেন্টেন্সটা পড়তে হবে, নাহলে তো উত্তর বুঝবো না।
ওই যে ডিটেলস না দেখে যদি শুধু দুই একটা শব্দ দেখে আনসার বের করার চেষ্টা করি তাহলে কিন্তু আনসার ভুল হবে। স্যার এখানে আছে সাফার ফ্রম ডায়াবেটিস। সাফার ফ্রম, তাহলে সাফারও পেয়ে গেলাম তাই না? জি স্যার। সাফার ফ্রম ডায়াবেটিস কি ওই যে হেলথ ডিজিজ তাই না? এই যে ডিজিজও পেয়ে গেলাম। জি, তাহলে আনসার কি দিবেন? ফলস হবে স্যার। ট্রু দিব। ট্রু স্যার। হ্যাঁ, এই যে তাড়াহুড়া করে যে দিচ্ছেন না, এটা একটা রিস্ক, এটা করা যাবে না। দেখেন আবার পড়ি আমরা। ফ্যাট আন্ডারনিথ দেয়ার স্কিন, আচ্ছা তাদের 11 সেন্টিমিটার ফ্যাট থাকে, পাওয়া গেল। আচ্ছা এবার আসেন হিউম্যানস উইথ কম্পারেটিভ লেভেলস অফ এডিপোস টিস্যু, এটা কাদের সম্পর্কে বলতেছে? হিউম্যান, মানুষ। হ্যাঁ, তাহলে মানুষ উইথ কম্পারেটিভ লেভেলস অফ এডিপোস টিস্যু would be considered obese, মানুষের যদি এই লেভেলের এডিপোস টিস্যু থাকে ওই যে চর্বির, তাহলে কনসিডার্ড ওবিস, তাকে তখন মোটা মনে করা। ওবিস মানে মোটা, ওবিসিটি যেটা আছে। এন্ড উড বি লাইকলি টু সাফার ফ্রম ডায়াবেটিস এন্ড হার্ট ডিজিজ, তাহলে ডায়াবেটিস হার্ট ডিজিজটা কার হয়? পোলার বিয়ার না হিউম্যান? না স্যার, হিউম্যান স্যার। আচ্ছা, তো আপনারা কিন্তু বলে ফেলছেন যে হার্ট ডিজিজ হয় পোলার বিয়ারের। আচ্ছা, পোলার বিয়ারের তাহলে কি হয় দেখি। Yet the polar bear experiences no such consequences. পোলার বিয়ার কিছু হয়? পোলার বিয়ার এরকম কোনো কনসিকুয়েন্স এক্সপেরিয়েন্স করে না, ওর এই চর্বিতে ওর কোনো ক্ষতি হয় না, ডায়াবেটিস হয় না, হার্ট ডিজিজ হয় না। বুঝা গেছে? এই দেখেন, খুব তাড়াহুড়ো করতে গেলে আবেগী হয়ে গেলে ঝামেলা আছে। হ্যাঁ, ওকে, তাহলে आंसर কি দিচ্ছি আমরা? ফলস স্যার। ট্রু, ফলস স্যার। স্যার আনমিউট করে রাখছেন স্যার, আপনার কথা শুনতে পাচ্ছি না। আমার কথা শুনতে পাবেন না কেন? ও মানে অন্যদের কথার কারণে? স্যার আমি বলতে চাচ্ছি যে আদার্স পিপলের কথার কারণে আমি কথাগুলো পরিপূর্ণভাবে শুনতে পাচ্ছি না। একটু যদি মিউট করেন বা আমি মেসেজও দিয়েছি একজনের একটা ভাইয়ের নামে, বাট আমি যাচ্ছি সবাই যেন মিউট করে। স্যার শুধু স্যার বলুক, আমরা পরে কোশ্চেন করবো বা পরে জেনে নিই। হ্যাঁ হ্যাঁ, এটা সুন্দর হয়, বারবার বলছি যে হ্যাঁ ঠিক আছে, মানে আমি আপনাদেরকে টুকটাক হ্যাঁ হু বললেও আপনারা আমারটা শুনেন, উত্তর দেওয়ার দরকার নাই। আপনি স্যার অটো মিউট করে দেন স্যার, এখানে কোয়েশ্চেন করার জন্য না স্যার, এমনি হলেও আর মিউট করে রাখে স্যার। ওই মাহবুল করিম ভাই এটা স্যার অনেক সময়, প্রায় সময়। আচ্ছা, এটা কোনো কোয়েশ্চেন করে না, হুদায় এমনি আনমিউট করে রাখে। আচ্ছা স্যার আপনারটা একটু আনমিউট করেন দেখি। স্যার আপনারটা আনমিউট করা লাগবে। হ্যালো স্যার, আপনারটা আনমিউট করেন। আচ্ছা না, স্যার কোনো রিকোয়েস্ট অপশন নাই না? অফ করে দিলে তো সবারটা অফ। ওকে, অন করে দিয়েছি। হ্যাঁ, অন করে দিয়েছি, আপনারটা অন করে নেন। হ্যাঁ, হ্যাঁ, কেউ এখন আপনাদের মাইক্রোফোন অডিও আনমিউট করবেন না, হ্যাঁ মিউট করে রাখেন। ঠিক আছে, হ্যাঁ, আপনাদের আনসার গুলো আপনারা চ্যাট বক্সে দিবেন। স্যার যখন জিজ্ঞাসা করেন যে কোন রাইট আর রং বা ট্রু ফলস নট গিভেন, এটা অবশ্যই চ্যাট বক্সে এখন থেকে সবাই লিখবেন। এখানে হ্যাঁ চ্যাট বক্সে একটা অপশন আছে, দেখেন। কারো মাইক অফ মানে অন করবেন না। কিছু লেখার থাকলে ওখানে লেখেন। আর এমনিতে লাস্টে আমরা যখন এখন করার কোনো কথা বলার দরকার নাই, আমি টুকটাক বললো আমি একা একা আবার থেমে যাবো। হ্যাঁ, আমার তো অভ্যাস হয়ে গেছে যে স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করা, সো এটা আমি আর কি বাদ দিতে পারি না। ক্লাস এঙ্গেজিং করার জন্য আমার কিছু প্রশ্ন করতে হয়, আপনার উত্তর না দিলেই হয়েছে। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে যেখানে ছিলাম আমরা এখানে ছিলাম। তাহলে 1 নাম্বারটা আমরা বুঝলাম, কিভাবে বুঝলাম দেখেন, আবার রিক্যাপ করি। আমরা কিন্তু কোশ্চেনের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ কিছু 2-3টা ওয়ার্ড মার্ক করে নিয়েছি, এটা গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ কিভাবে?
আমরা এখানে পোলার বিয়ার বাদ দিলাম কারণ এটা টাইটেল ওয়ার্ড। হ্যাঁ, তারপরে হেলথ প্রবলেম আছে কিনা এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। এজন্য হেলথ প্রবলেম কিসের কারণে? ফ্যাটের কারণে। হেলথ প্রবলেম আর ফ্যাট এই দুইটাকে আমরা মার্ক করে প্যাসেজে খুঁজলাম। সেখানে গিয়ে আমরা যে ফ্যাট পেয়ে গেলাম এবং হেলথ প্রবলেম মানুষের হয়, ডায়াবেটিস হয়, হার্ট ডিজিজ হয়, কিন্তু পোলার বিয়ারের এরকম কোনো কনসিকুয়েন্স এক্সপেরিয়েন্স করতে হয় না। এটা এরকম, ঠিক আছে? এই জন্য এটা আনসার ফলস। কথাটা কন্ট্রাডিক্ট করে। কোশ্চেন বলছে পোলার বিয়ারের প্রবলেম হয়, প্যাসেজ বলছে ওর এরকম কোনো সমস্যা হয় না, মানুষের হয়। এই জন্য ফলস। এবার আসেন 2 নম্বরটা। The study done by Liu and his colleagues compared different groups of polar bears. তাহলে এখানে আমাদের একটা তথ্য পেলাম যে একটা স্টাডি, মনে রাখবেন আইএলটিএস এ স্টাডি এই শব্দটা আসলে এর অর্থ হয় হচ্ছে রিসার্চ। ঠিক আছে? স্টাডি মানে রিসার্চ, রিসার্চ মানে গবেষণা। হ্যাঁ, এই স্টাডি মানে পড়াশোনা না, গবেষণা। তাহলে এটা গবেষণা হয়েছে, কে করছে? লিউ অ্যান্ড হিজ কলিগস। তাহলে লিউ একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড কেন? কারণ এটাকে দ্রুত খুঁজে পাওয়া যায়, তাই না? এটা ক্যাপিটাল নাউন যেহেতু লিউ, এটা আপনাকে খুঁজে পেতে হেল্প করবে। তো লুকে আমরা নিয়ে নিলাম, লু অ্যান্ড হিজ কলিগস। লিউ অ্যান্ড হিজ কলিগস কম্পেয়ার ডিফারেন্ট গ্রুপস অফ পোলার বিয়ার। তাহলে কি কম্পেয়ার করেছে তারা? লিউ অ্যান্ড হিজ কলিগস ডিফারেন্ট গ্রুপস অফ পোলার বিয়ার। তাহলে ডিফারেন্ট গ্রুপস, এটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এইটা নিয়ে, এইটুক নিয়ে যদি আমরা প্যাসেজে খুঁজতে যাই তাহলে আশা করি দ্রুত পাবো, কারণ লিউ একটা নাম, পাশাপাশি তারা কি করছে? কম্পেয়ার করছে ডিফারেন্ট গ্রুপ অফ পোলার বিয়ার নিয়ে। এখন এইটুক নিয়ে আমরা আবার প্যাসেজ যাব। 1 নাম্বারটা যেখানে পেয়েছি অবশ্যই তার নিচে, তাই না? 1 নাম্বারটা আমাদের দেখেন, যদি আপনারা আন্ডারলাইন করে রাখতেন, আমি তো এখানে মার্ক করতেছি কালার দিয়ে, আপনারা যদি আন্ডারলাইন করবেন তখন কিন্তু আপনার চোখে প্রথম কোশ্চেনের আনসারটা থেকে যাবে, আপনি এখানে আর খুঁজবেন না, আপনি খুঁজবেন এই যে নিচে, এই যে লু পেয়ে যাবেন, লু এন্ড হিজ কলিগস। না, এটা আমরা রেড করে দিই, লিউ এন্ড হিজ কলিগস। এখান থেকে আমরা তাহলে পড়বো তারা কি করছে, তারা কি ডিফারেন্ট গ্রুপস অফ পোলার বিয়ার কম্পেয়ার করছে কিনা এটা দেখবো। আসেন, এই যে স্টাডিও পেলাম, স্টাডি Xingping Liu and his colleagues sheds light on this mystery. They compared the genetic structure of polar bears with that of their closest relatives. তারা কি করছে? জেনেটিক স্ট্রাকচার অফ পোলার বিয়ার কে তারা কম্পেয়ার করছে with that of their closest relatives. হ্যাঁ, তার ক্লোজেস্ট মানে খুব কাছাকাছি একই রকম রিলেটিভসদের যে মধ্যে এটা যে জেনেটিক স্ট্রাকচার আছে এগুলোকে কম্পেয়ার করছে। ফ্রম আ ওয়ার্মার ক্লাইমেট দ্য ব্রাউন বিয়ার্স। হ্যাঁ, মূলত বিয়ারটা হচ্ছে ব্রাউন বিয়ার। তাদের স্টাডির টপিক কি ছিল? জেনেটিক স্ট্রাকচার। তাহলে তারা জেনেটিক স্ট্রাকচার কম্পেয়ার করছে, এটা প্যাসেজ বলতেছে। আর কোশ্চেন কি বলছে? কোশ্চেন বলছে হচ্ছে ডিফারেন্ট গ্রুপস অফ পোলার বিয়ার্স এর মধ্যে কম্পেয়ার করছে। এখানে কিন্তু জেনেটিকের কোনো কথা বলে নাই। আর প্যাসেজ বলছে জেনেটিক নিয়ে করছে, ডিফারেন্ট গ্রুপ অফ নিয়ে এরকম কিছু প্যাসেজ বলে নাই। আনসার কন্ট্রাডিক্ট করছে, তাই না? প্যাসেজের সাথে আনসারের কন্ট্রাডিকশন পাওয়া যাচ্ছে, এই জন্য ট্রু হলো না। আনসার কি হলো? ফলস। ওকে, তাহলে
2 নাম্বারটা আমরা কিভাবে বুঝতে পারলাম যে লিউ এন্ড হিজ কলিগস তারা কি করছে, কম্পেয়ার করছে, কিন্তু কম্পেয়ারটা ডিফারেন্ট গ্রুপস অফ পোলার বিয়ার, এই কথাটা প্যাসেজে নাই। প্যাসেজে কি আছে? প্যাসেজে আছে হচ্ছে দে কম্পেয়ার্ড, এই যে প্রথম লাইনের লাস্টে দেখেন, দে কম্পেয়ার্ড দ্য জেনেটিক স্ট্রাকচার অফ পোলার বিয়ার্স, তারা জেনেটিক স্ট্রাকচার কম্পেয়ার করছে, তারা যে ডিফারেন্ট গ্রুপ করছে এই কথাটা প্যাসেজে পাওয়া যাচ্ছে না, এই জন্য আনসার হচ্ছে ফলস। ঠিক আছে, 3 নম্বরে আসি আমরা। আচ্ছা, এখানে আমার একটা কোয়েশ্চেন ছিল। বলেন। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনার এখানে ব্রাউন বিয়ার বলেছে প্যারাগ্রাফে, কিন্তু আপনার এই কোয়েশ্চেনে কিন্তু ব্রাউন বিয়ার নাই। আমার হিসাবে এটা নট গিভেন হওয়ার কথা। আপনি না, এটা তো উল্টা চিন্তা করলেন। কোয়েশ্চেনে নাই, ওইটার জন্য নট গিভেন হবে না, প্যাসেজে না থাকলে নট গিভেন হবে। কোয়েশ্চেনে তো অনেক কিছু থাকবে না। না, প্যাসেজে আপনার হচ্ছে কোয়েশ্চেনে যেটা আছে বা আপনার প্যাসেজে সেটা আপনার আছে, কিন্তু প্যাসেজে যেটা আছে ব্রাউন বিয়ার আছে প্যাসেজে, কিন্তু কোয়েশ্চেনে ওটা নাই। তাহলে কি সেটা কি নট গিভেন হবে না? আপনি কি কোয়েশ্চেন মানে প্যাসেজকে নট গিভেন বলবেন না কোয়েশ্চেনকে নট গিভেন বলবেন? নাই কোথায়? কোয়েশ্চেনে নাই। কোয়েশ্চেনে না থাকলে আমরা আনসার নিব তো প্যাসেজ থেকে। স্যার উনি যেটা বুঝাতে চাচ্ছে কোশ্চেনে আছে বুঝতে পারছি। পোলার আমি বিয়ার, ওনাকে বোঝানোর জন্যই পাল্টা কোশ্চেন করতেছি, যে ওনার কনফিউশনটা যেখানে, ওটা কাটানোর জন্য ওনাকে কিছু কোশ্চেন করবো। আমি বুঝতে পারছি এই প্রবলেমটা হয়। আমি বলছিলাম যে আপনি কোশ্চেনে যে ইনফরমেশনটা পাবেন প্যাসেজে গিয়ে যদি ওইটা না পান নট গিভেন। আর আপনি লজিক দিচ্ছেন যে আমি প্যাসেজে গিয়ে পেলাম জেনেটিক স্ট্রাকচার, কিন্তু কোশ্চেনে তো এটা নাই। আপনি তো উল্টা চিন্তা করছেন যে কোশ্চেনে নাই এই জন্য নট গিভেন, কোশ্চেনে না থাকলে নট গিভেন না। কোশ্চেনের কথাটা প্যাসেজে না থাকলে নট গিভেন, প্যাসেজের কথাটা কোশ্চেনে না থাকলে নট গিভেন হবে কিভাবে? ভাই কি বুঝতে পারছেন? মানে স্যার আমাদের এক্সামটা মানে আমাদের কোশ্চেন দেখে প্যাসেজটাকে আর কি কম্পেয়ার করতে হবে, যে প্যাসেজে যদি না থাকে কোশ্চেনের কথাটা প্যাসেজে আছে কিনা এটা দেখতে হবে। প্যাসেজের কথাটা আচ্ছা, কোশ্চেনে থাকবে না, এটাই স্বাভাবিক। প্যাসেজ তো বিশাল, কোশ্চেন তো ছোট। প্যাসেজের মধ্যে কি কি বলছিল যে ডিফারেন্ট গ্রুপস অফ পোলার বিয়ার। এখন প্যাসেজটা আগে দেখি আমরা। প্যাসেজে কি বলছে? সরি, হ্যাঁ, প্যাসেজ বলছে জেনারেল জেনেটিক স্ট্রাকচার নিয়ে তারা কম্পেয়ার করছে, আর কোশ্চেন বলছে যে তারা কম্পেয়ার করছে হচ্ছে ডিফারেন্ট গ্রুপ অফ পোলার বিয়ার। এখন ডিফারেন্ট গ্রুপ অফ পোলার বিয়ার কে নিয়ে যে তারা গবেষণা করছে, কম্পেয়ার করছে, এটা কি প্যাসেজে পেয়েছি আমরা? না, এটা নাই। ডিফারেন্ট গ্রুপ পাইনি আমরা, পাইছি কি ডিফারেন্ট গ্রুপ নিয়ে করছে, এটা নাই। না, আছে হচ্ছে জেনেটিক স্ট্রাকচার, তারা কম্পেয়ার করছে কথাটা আছে, কিন্তু তারা করছে জেনেটিক স্ট্রাকচার। এখন আপনি যেটা চিন্তা করছেন যে আমি প্যাসেজের মধ্যে পেলাম জেনেটিক স্ট্রাকচার, কিন্তু কোশ্চেনে তো জেনেটিক স্ট্রাকচার নাই, তো উল্টা দিক দিয়ে আপনি নট গিভেন চিন্তা করছেন। কোশ্চেনের মধ্যে থাকবে না, আপনাকে দেখতে হবে কোশ্চেনের কথাটা প্যাসেজের মধ্যে আছে কিনা। প্যাসেজে না থাকলে তখন নট গিভেন। আর যদি কোশ্চেনের কথাটা প্যাসেজে উল্টা বলে তখন হচ্ছে ফলস। যেমন এখানে উল্টা বলছে, কোশ্চেন বলছে হচ্ছে ডিফারেন্ট গ্রুপ কম্পেয়ার করছে, প্যাসেজ বলছে ডিফারেন্ট গ্রুপ না, করছে হচ্ছে জেনেটিক স্ট্রাকচার, এই জন্য হচ্ছে ফলস। আরো কিছু সলভ করি। আমি একটা মানে বলতেছিলাম একটু, যে যদি কোশ্চেনে থাকে, কোশ্চেনে যদি থাকে আর প্যাসেজে যদি না থাকে, ঠিক আছে, তাহলে স্যার এটা হবে কি নট গিভেন। নট গিভেন মানে কোশ্চেনে আছে কিন্তু প্যাসেজে নেই, নট গিভেন। আর যদি প্যাসেজে থাকে কোশ্চেনে না থাকে তখন স্যার প্যাসেজে থাকে কোশ্চেনে না থাকে এরকম? হ্যাঁ হ্যাঁ, এরকম তো হয় না। প্যাসেজে না থাকে কোশ্চেনে, সরি, প্যাসেজে থাকে কোশ্চেনে না থাকে এরকম হয় না। হয় কিরকম? প্যাসেজে আছে কোশ্চেনে তার উল্টা আছে, অথবা কিছু মিসিং আছে, এরকম হয়। মানে ওরকম পুরোপুরি তাহলে তার কোশ্চেনটা মেকই হয় নাই, ওরকম কোশ্চেন দিবেই না। কোশ্চেনের উপরে ডিপেন্ড করে স্যার ইয়া করব, যে কোশ্চেনে যদি না থাকে তাহলে কোশ্চেনে না থাকে না, প্যাসেজে না থাকে। প্যাসেজে না থাকে তাহলে নট গিভেন হবে। প্যাসেজে না থাকলে নট গিভেন। আপনি সিদ্ধান্ত নেবেন প্যাসেজের ইনফরমেশন থেকে, ঠিক আছে? কোশ্চেনের ইনফরমেশন থেকে সিদ্ধান্ত আসবে না। কোশ্চেন আর যা কিছু থাকতে পারে, কোশ্চেনের কথাটা প্যাসেজে যদি না থাকে নট গিভেন, যদি হুবহু থাকে ট্রু, যদি উল্টা থাকে ফলস। ঠিক আছে? এরকম কনফিউশন আসবে আপনাদের, মানে যদি আপনি রিয়েলি ট্রাই করেন সলভ করতে, এরকম কনফিউশন আসবে। কোশ্চেনও করবেন, আরো সলভ করি, দেখেন আর একটু ক্লিয়ার হবে। আসেন 3 নাম্বারটা, লিউ এন্ড কলিগস। লিউ এন্ড কলিগস আবার আসছে এখানে 3 নম্বরে। ওয়ার দ্য ফার্স্ট রিসার্চার, গুরুত্বপূর্ণ, ফার্স্ট রিসার্চার, তারা নাকি প্রথম রিসার্চকারী। আচ্ছা, টু কম্পেয়ার পোলার বিয়ার্স এন্ড ব্রাউন বিয়ার্স জেনেটিক্যালি।
তাহলে পোলার বিয়ার্স এন্ড ব্রাউন বিয়ার্স কে জেনেটিকলি কি করছে, তারা ফার্স্ট টাইম তারা কম্পেয়ার করেছে। আচ্ছা, এখন এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, ফার্স্ট কথাটা। এই শব্দটা গুরুত্বপূর্ণ, আপনাদেরকে একটা নোট দিচ্ছি, এই নোটটা সবাই উঠান। ফার্স্ট মোস্ট বেস্ট, খাতায় উঠাবো স্যার? হ্যাঁ খাতা নোট করেন। এক কথায় সুপারলেটিভ। সুপারলেটিভ চিনেন আপনারা? স্যার একটু রিপ্লাই করেন স্যার। রিপ্লাই লিখে দিচ্ছি তো, লেখা দেখা যাচ্ছে? এই যে লাল কালি দিয়ে দিচ্ছি। ফার্স্ট মোস্ট বেস্ট, এরকম সুপারলেটিভ ডিগ্রি যদি আসে, সুপারলেটিভ তো চিনেন না? জি স্যার। সুপারলেটিভ বলে গুড, বেটার, বেস্ট, মানে একদম সর্বোচ্চ যেটা। রাইট, ওই যে গুড, বেটার, বেস্ট তিনটা ফর্ম না, এই বেস্ট ফর্মটা আর কি সর্বোচ্চ। এরকম সুপারলেটিভ যখন ইউজ হয় কোশ্চেনের মধ্যে, তখন খুব কেয়ারফুলি ওটাকে ডিল করতে হবে। আচ্ছা, কি বলছিলাম? ফার্স্ট মোস্ট বেস্ট, এরকম যদি আরো কোনো সুপারলেটিভ থাকে সেটা খুব গুরুত্বপূর্ণ ওই অংশটা। কেন? কারণ এতটুকুই আপনার পুরা বাকি অংশটাকে চেঞ্জ করে ফেলতে পারে। কিরকম? এটা আমরা সলভ করার পরে বলবো, আপাতত এটা মাথায় রাখেন যে এটা থাকলে খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বটা কিভাবে আমরা বুঝবো, চলেন আগে সলভ করে আসি, তারপর বলতেছি। কি বলছে? লিউ অ্যান্ড কলিগস কি করছে তারা? ওয়ার দ্য ফার্স্ট রিসার্চার, তারা প্রথম রিসার্চার্স টু কম্পেয়ার পোলার বিয়ার্স এন্ড ব্রাউন বিয়ার্স জেনেটিকলি। তো পোলার বিয়ার্স ব্রাউন বিয়ার কিন্তু একটু আগে পড়লাম আমরা, তাই না? এবং জেনেটিক্যাল স্ট্রাকচার নিয়ে কিন্তু তারা গবেষণা করছে, এটা পড়লাম। আনসার কি দিবেন মনে আছে? এইমাত্র যে পড়ছেন। নোট গিভেন হবে স্যার, নোট গিভেন। চলেন আপনাদেরকে নিয়ে যাই এই জায়গায়। একটু আগে এটাই পড়লাম না আমরা? দে কম্পেয়ার দ্য জেনেটিক, এই যে লু অ্যান্ড হিজ কলিগস, এবারে কি করছে? দে কম্পেয়ার দ্য জেনেটিক স্ট্রাকচার অফ পোলার বিয়ার্স উইথ দেয়ার ক্লোজেস্ট রিলেটিভস ফ্রম আ ওয়ার্মার ক্লাইমেট, দ্য ব্রাউন বিয়ার্স। এটুকুর মধ্যে অ্যান্সার খুঁজেন। এখন একটা টার্ম আছে শেড লাইট। আচ্ছা, আপনাদের বলা লাগবে না, মিউট রাখেন, আবার বলে গেছে। এই যে ফার্স্ট কথাটা যেটা আমরা মার্ক করলাম, ওইখানে এই ফার্স্ট কথাটাই মিসিং। তারা যে প্রথম রিসার্চার এই কথাটা নাই, আর সবই আছে। তারা যে ব্রাউন বিয়ার এবং পোলার বিয়ারের মধ্যে তারা কম্পেয়ার করছে জেনেটিক্যাল স্ট্রাকচারকে, এটা আছে। এবং লিউ করছে তার কলিগসের সাথে নিয়ে, এটাও আছে। নাই কোনটা? তারা যে ফার্স্ট, পৃথিবীতে প্রথম, এটা নাই। এটা হচ্ছে ঝামেলা। ফার্স্ট মোস্ট এগুলো থাকার কারণে বেশিরভাগ অ্যান্সারের ক্ষেত্রেই মানে 80% সম্ভাবনা থাকে অ্যান্সারটা হবে নট গিভেন। কারণ আমরা জানতে পারছি না প্যাসেজ থেকে যে তারা প্রথম কিনা, আবার এটাও বলতে পারছি না যে না তারা প্রথম না, হতেও পারে না হতে পারে। প্যাসেজ এরকম কোনো তথ্য দেয় নাই, তার মানে ফার্স্ট কথাটা, ইনফরমেশনটা প্যাসেজে মিসিং। তো যখন কোশ্চেনের কোনো ওয়ার্ড, কোনো ইনফরমেশন প্যাসেজে গিয়ে পাবো না, তখন নট গিভেন। এই জন্য সুপারলেটিভ থাকলে মোস্টলি নট গিভেন হয়, বাট 100% বলা যাবে না, বেশিরভাগ ক্ষেত্রে নট গিভেন হয়। আর কেন গুরুত্বপূর্ণ বললাম? কারণ এগুলোকে ওরা ইন্টেনশনালি সেন্টেন্সের মধ্যে দেয় যাতে আমরা মিসগাইডেড হই। মানে কোশ্চেন মেকার যারা, তারা এগুলোকে ইনসার্ট করে খুব টেকনিক্যালি, মানে ইন্টেনশনালি, ডেলিবারেটলি। তাহলে এটা হচ্ছে নট গিভেন, কারণ ফার্স্ট রিসার্চার এই কথাটা নেই, আর সব ঠিক ছিল। পোলার বিয়ার্স আর এবল টু কন্ট্রোল দেয়ার লেভেলস অফ ব্যাড কোলেস্টেরল বাই জেনেটিক মিনস। 4 নম্বর, পোলার বিয়াররা, তো দেখেন পোলার বিয়ারকে আমরা কেন কখনো কিওয়ার্ড হিসেবে মার্ক করি নাই? এই যে নীল গ্রিন কালার গুলো কিওয়ার্ড হিসেবে নিচ্ছিলাম আমরা, কারণ দেখেন সবগুলো কোশ্চেনে পোলার বিয়ার, প্যাসেজের মধ্যে সব জায়গায় পোলার বিয়ার, তো ওরা খুঁজে পাবো না আমরা। পোলার বিয়ার্স আর এবল টু কন্ট্রোল, পোলার বিয়াররা সক্ষম কন্ট্রোল করতে দেয়ার লেভেলস অফ ব্যাড কোলেস্টেরল, তাদের যে ব্যাড কোলেস্টেরল আছে, মানে খারাপ যে কোলেস্টেরল, এটাকে
তারা নিয়ন্ত্রণ করতে সক্ষম, able to control their bad cholesterol by genetic means genetically। তাহলে আমরা ব্যাড কোলেস্টেরল দিয়ে খুঁজলে পেয়ে যাব, তাই না? কোলেস্টেরল নিয়ে যেখানে কথা বলবে, এটা খুব ভালো একটা ওয়ার্ড। এটাকে তারা কন্ট্রোল করতে পারে বাই জেনেটিক মিনস। চলেন চলে যাই। এই যে কোলেস্টেরল, ব্যাড কোলেস্টেরল পাওয়া গেছে। ব্যাড কোলেস্টেরল, এটা তো বাক্যের শেষ, আমাদের তো আরো আগে যেতে হবে তাহলে, তাই না? Liu and his colleagues found the polar bears had a gene, polar bear একটা জিন আছে known as APOB, which reduces levels of low density lipoproteins, যেটা রিডিউস করে। তাদের একটা জিন আছে, জিন মানে কি, ওই যে জেনেটিক একটা অ্যাবিলিটি, যেটার মাধ্যমে রিডিউস করতে পারে তারা লেভেলস অফ লো ডেন্সিটি লিপোপ্রোটিনস LDLs, আ ফর্ম অফ ব্যাড কোলেস্টেরল। তাহলে তাদের একটা জিন আছে, যে জিনের মাধ্যমে তারা রিডিউস করতে পারে তাদের যে ব্যাড কোলেস্টেরল আছে এটা। ট্রু হবে তাহলে। ট্রু, যে কোশ্চেন বলছিল কি কন্ট্রোল করতে পারে, তাই না? কোশ্চেন বলছে ব্যাড কোলেস্টেরলকে তারা কন্ট্রোল করতে পারে, এবল টু কন্ট্রোল। আর এখানে বলছে রিডিউস করতে, রিডিউস করা মানে কমানো, কন্ট্রোল করা একই জিনিস। ট্রু হবে স্যার। কন্ট্রোল করা, আর প্যাসেজ বলছে they can reduce the level of bad cholesterol, তাহলে আনসার হচ্ছে ট্রু। ওকে, ক্লিয়ার, অলরাইট। এবার আসেন নাম্বার 5, ফিমেল পোলার বিয়ার্স আর এবল টু সার্ভাইভ ফর অ্যাবাউট 6 months উইদাউট ফুড। একদম ক্লিয়ার কাট একটা কথা বলছে, ফিমেল পোলার বিয়ার 6 months। 6 যেহেতু একটা নাম্বার, এটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য না, মানে নাম্বার টাম্বার থাকলে সহজে খোঁজা যায়। এটা একটা 6 months, যদি এটা নাম্বারে লেখা নাই, 6 monthsটা কোথায় আছে এটা খুঁজবো। আবার এটা যদি, এটা ঝামেলা আছে একটা, এটা যদি ফলস হয় বা নট গিভেন হয় তাহলে তো 6 খুঁজেই পাবো না, এই জন্য এটা নেওয়া যায় না। ফিমেল পোলার বিয়ার নিয়ে কোথায় তথ্য দিচ্ছে, এই জন্য ফিমেলটাকে আমরা নিয়ে নিই। হ্যাঁ, ফিমেল পোলার বিয়ার নিয়ে কোথায় তথ্য দেয় এটা দেখতে হবে। তারপরে ফুড নিয়ে কোথায় কথা বলে ইত্যাদি। তাহলে ফিমেল পোলার বিয়ার নিয়ে আমরা দেখবো যে 6 months খাবার ছাড়া সার্ভাইভ করতে পারে কিনা। তাহলে এই যে মার্ক করার কারণে দেখেন আমরা এইদিকে আর যাবো না, আমরা নিচে যাবো এখন, এটার মধ্যে খুঁজবো। ফিমেল খুঁজেন, এই যে ফিমেল পাওয়া গেছে। আমি কিন্তু খুঁজে দেখাচ্ছি কেন, আপনারা এইভাবে খুঁজবেন, খোঁজা শিখবেন। হ্যাঁ, খোঁজাটা খুব গুরুত্বপূর্ণ। না খুঁজলে আপনি যদি পড়া শুরু করেন, যেমন এখান থেকে পড়া শুরু করলেন, এই পর্যন্ত আস্তে আস্তে আপনার 5 মিনিট নাই। ফিমেল পোলার বিয়ার্স, এখন এখান থেকে আমি কেন পড়বো, শিওর যে এখান থেকে আমার আনসারটা আসবে। ফিমেল পোলার বিয়ার undergo extreme conditions during every pregnancy. Once autumn comes around, these females will dig maternity dens in the snow and will remain there throughout the winter. অনেক কিছু বলছে, এই যে 6 months পেয়ে গেলাম, গুরুত্বপূর্ণ কথা। তাহলে এদিকে যাই। This process results in about 6 months of fasting. এই যে আনসার হয়ে গেল আমাদের। চলে গেছে স্কিনটা করে এই যে ম্যাটারনিটি, মানে সন্তান জন্ম দেওয়ার সময় কি করে, 6 months of fasting এ থাকে। ফাস্টিং মানে কি বলেন? উপবাস। উপবাস থাকা মানে ওই যে না খেয়ে থাকা, উইদাউট ফুড থাকা, অনাহারে থাকে, অনাহারে থাকে, রাইট। তাহলে হয়ে গেল আনসার। এটা কি বলতেছে তাহলে, ওই যে ফিমেল পোলার বিয়াররা 6 মাস না খেয়ে বাঁচতে পারে। ট্রু আনসার। নাম্বার 6, ইট ওয়াজ ফাউন্ড দ্যাট, এখন আগের চেয়ে আপনারা একটু স্মুথ হয়েছেন, আগের 1-2 এর চেয়ে এখন সামনের দিকে আপনাদের স্কিনটা আসতেছে না, আপনার নেটওয়ার্কে সব প্রবলেম, স্কিনটা আসতেছে না, স্কিনটা শো করতেছে, এখন করতেছে। থ্যাংক ইউ, ঠিক আছে। আচ্ছা, it was found that the bones of female polar bears were very weak when they came out of their dens in spring. এটা বড় বাক্য, বড় বাক্য পড়ে দ্রুত বোঝা, এটা একটা স্কিল। এটা হচ্ছে মানে আপনি যদি বাক্য পড়ে বুঝতে দেরি করেন, টাইমটা ওখানে পাস হয়ে যাবে। কিন্তু বাক্য, বড় বড় বাক্য পড়ার একটা হ্যাবিট করতে হবে, যাতে
বাক্য পড়েই বাংলা, মানে আপনি যখন আপনাকে যদি একটা বাংলা বাক্য দেই, যত বড় বাক্যই হোক, আপনি একবার পড়লেই কিন্তু বুঝে যাবেন কি বললো, তাই না? এটা আমাদের অভ্যাস, মানে ভাষাকে আমরা এইভাবে চিনি। তো ইংলিশে আমাদের আন্ডারস্ট্যান্ডিং কম থাকার কারণে বড় বাক্য 2 বার 3 বার 4 বার পড়তে হয়। একবারে পড়ে বোঝার হ্যাবিট করার জন্য বারবার বড় বাক্য পড়ে পড়ে নিজের স্কিলটা বাড়াইতে হবে। It was found that bones of female polar bears were very weak. Bones মানে কি? হাড়গোড়, হাড়। ফিমেল পোলার বিয়ারদের হাড়গুলো very weak থাকে when they came out of their dance in spring. তাহলে এই যে এটা গুরুত্বপূর্ণ। স্যার আপনার স্ক্রিনটা চলে গেছে আবার। না, আমার স্ক্রিন চলে যায় নাই, আপনার নেটের কারণে মনে হয় চলে যাচ্ছে। আমরা দেখা পাচ্ছি তো। হ্যাঁ, মানে ওই যে অনেকে দেখে তো, কেন যারা দেখে কেমনে দেখে যদি চলে যায় আমার এখান থেকে, আমার এখান থেকে ওটা হচ্ছে কারোর ব্যক্তিগতভাবে নেটের প্রবলেম হচ্ছে। আচ্ছা, তাহলে ড্যান্স ইন স্প্রিং, তাহলে স্প্রিং এ যখন তারা বেরিয়ে আসে তখন তাদের হাড়গুলো ড্যান্স থেকে, ড্যান্স মানে হচ্ছে আসলে এখানে গুহা, গর্ত, তারা ওই যে ডেলিভারির সময় গর্তে চলে যায়, সেখানে গিয়ে বাচ্চা প্রসব করে। তো তখন যখন তারা বেরিয়ে আসে তখন তাদের হাড়গুলো ভেরি উইক থাকে। ভেরি উইক থাকে কিনা আসলে এটা আমাদের দেখতে হবে, আমাদের তো গ্রিন করার কথা। কিওয়ার্ড এগুলো, তাই না? চলেন এবার আমরা চলে যাই যে আগেরটা যেখানে পেলাম, ফিমেল বিয়ার্স হ্যাভ টু কিপ দেমসেলভস এন্ড দেয়ার কাবস অ্যালাইভ। হবে তো স্যার, ফলস হবে না স্যার? এই যে স্ট্রং এন্ড টেন্স লেখছে স্যার, রিমেইন দি স্ট্রং এন্ড টেন্স। এটা ফলস। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন ডিসপাইট দি, এই যে তারা কি করে, ফিমেল বিয়ার্স কিপ টু দেমসেলভস এন্ড কাবস অ্যালাইভ ডিপ্লেটিং देयर ওন ক্যালসিয়াম and calorie reserve. Despite this, their bones remain strong and dense. এত কিছুর পরেও তাদের কি এটা কি ডেন্স কি ঘন বোঝাচ্ছে? স্ট্রং, ডেন্স কি ঘন নাকি উইক থেকে এখানে বলছে স্ট্রং, উল্টা তথ্য। সহজ, এটা বেশ সহজ, মানে সবগুলো কোশ্চেন তার কঠিন করবে না, কিছু কিছু থাকবে খুব সহজেই পাবেন, কিছু কিছু থাকবে মানে খুঁজে পেতেই কষ্ট হবে, এরকম মিক্স থাকে। তারপরে 7 নাম্বারটা, okay, the polar bear's mechanism for increasing bone density could also be used by people on day. কি বললাম? The polar bear's mechanism for increasing bone density. বলছে পোলার বিয়ারদের যে বোন ডেন্সিটি, এটা বোন ডেন্সিটি মানে হচ্ছে তাদের হাড়ের ঘনত্ব ইনক্রিজ করা, বোন ডেন্সিটি, এটা গুরুত্বপূর্ণ। তাহলে তারা যে বোন ডেন্সিটির জন্য মেকানিজম ইউজ করে পোলার বিয়াররা, ওই যে স্ট্রং থাকে যে তাদের হাড় এত কিছুর পরেও, তাদের মধ্যে একটা মেকানিজম আছে, কুড অলসো বি ইউজড বাই পিপল ওয়ান ডে। এটা হয়তোবা কোনো একদিন মানুষও কি করতে পারবে, ইউজ করতে পারবে। ঠিক আছে, এখন দেখি আমরা আসলেই মানুষ ইউজ করতে পারবে কিনা এটা। কোথায় এখানে রাখছিলাম না? if the mechanism of bond, কি বলবো? হ্যাঁ, এই যে এটুক, if the mechanism of bone remodeling in polar bears can be understood, many bedridden humans, bedridden মানে হচ্ছে একদম বিছানায় পড়ে আছে এরকম হিউম্যানস, bedridden humans নাকি শয্যাশায়ী, and even astronauts could potentially benefit. তাহলে এখানে আশা ব্যক্ত করছে যে হ্যাঁ, এটা একদিন মানুষও এখান থেকে বেনিফিট পাবে, তাই না? কোশ্চেনটাই বলছিল না, অলসো বি ইউজড বাই পিপল ওয়ান ডে, এখানেও কিন্তু এই যে কুড অলসো বি ইউজড, দেখেন ল্যাঙ্গুয়েজটা দেখানেও কিন্তু পসিবল একটা ল্যাঙ্গুয়েজ, কুড বি ইউজড, পসিবিলিটি বোঝাচ্ছে, আর এখানেও দেখেন পসিবিলিটি বোঝাচ্ছে।
এই যে কুড পটেনশিয়ালি বেনিফিট, কুড দুইটাই হচ্ছে সম্ভাবনা আছে, তাহলে আনসার হচ্ছে ট্রু। ট্রু হবে স্যার। ট্রু হবে। স্যার এটা স্যার অ্যাস্ট্রোনট সেটার অর্থ কি স্যার? অ্যাস্ট্রোনট হচ্ছে ওই যে যারা মহাকাশচারী, যে আকাশ টাকাশে যায় না, মহাকাশে স্পেসে যায়, ট্রাভেলে যায়, অ্যাস্ট্রোনট। নভোচারী। আচ্ছা, আর বেশি পড়াবো না, বেশি পড়াইলে মাথায় থাকবে না। এখন বলেন, হ্যান্ড রেজ করেন, তারপরে বলেন বুঝছেন কিনা। মাস্টার স্মুথ ছিল, সবার ক্লিয়ার টপিক? বুঝতে পারছি স্যার। স্যার কিছু কিছু ওয়ার্ড গুলো স্যার এটা আনকমন তো স্যার, এগুলো একটু হ্যাঁ, এটা ঝামেলা হবে আপনাদের, বুঝছেন, মানে যার ওয়ার্ড যত রিচ, যত ওয়ার্ড পরিচিত, তার জন্য রিডিং পড়ে বোঝা সহজ হবে। আর যে পড়তে গিয়ে খালি আটকাবে যে এই ওয়ার্ড জানি না, এই ওয়ার্ড জানি না, তখন কিন্তু কষ্ট। এই ক্ষেত্রে আপনাদের ভোকাবুলারি নিয়ে একটা বড় কাজ করতে হবে। আমাদের যে রফিক ভাই কিন্তু বেশ ভোকাবুলারি নিয়ে বড় সড় একটা কোর্স আপনাদেরকে এক ওয়ার্ড দিয়ে একটা ভালো প্র্যাকটিস করায়, যে আস্তে আস্তে যেন ওয়ার্ডের ব্যাংকটাও স্টুডেন্টদের রিচ হয়। শুধু ক্লাসে তো আমি আপনাদের আলাদা আলাদা ওয়ার্ড পড়াইতে পারবো না। এই যে লেকচার দেখছেন, বুঝতে পারছেন, এই লেকচারের মধ্যে তো এত ওয়ার্ড ভেঙে ভেঙে কিছু কিছু বলবো, কিন্তু আপনাদের যে পার্সোনালি ওয়ার্ড রিচ করতে হবে, এটা আপনাদের এই ক্লাসের পাশাপাশি অন্য ডে গুলোতে প্র্যাকটিসে থাকবেন সবাই, এটা মিস দিবেন না কেউ। হ্যাঁ, গ্রামারের পার্ট, তারপরে হচ্ছে যে ভোকাবুলারি পার্ট, এগুলোকে ক্লাসের মতোই গুরুত্ব দিবেন। হ্যাঁ, অনেকে স্যার এই ভোকাবুলারি অনেকগুলো আমাদেরকে সাথ দিছে স্যার, ভোকাবুলারি অনেকগুলা মানে ওয়ার্ড গুলো আমাদেরকে পড়তে দিছে, কিন্তু স্যার আমরা সেন্টেন্স গুলো স্যার পড়ে মানে অর্থগুলো বুঝতে অনেক অসুবিধা হচ্ছে, কারণ আমরা ইংরেজিতে দুর্বল স্যার। এই ভোকাবুলারি পড়তেছি কিন্তু অর্থগুলো মানে পুরো সেন্টেন্সটা বুঝতে অসুবিধা হচ্ছে, মানে বাংলায় অর্থ বুঝতে। এইগুলো তো হবেই, তাই না, মানে খুব সহজেই তো পেরে যাবেন না, কষ্ট হবে, খুঁজতে হবে, ভুলে যাবেন, এগুলো খুব কমন ব্যাপার ভাই, এগুলো সমস্যা না আসলে। এগুলো না হইলে তো সবাই যে আসতো সে আজ পেরে দিত। আপনাদেরকে রিসোর্স দিয়ে দিব, আপনারা পড়ে ঘেটে ঘেটে বের করবেন। আচ্ছা, একটু ওয়ান বাই ওয়ান কোশ্চেনে যাই। একটা কোশ্চেন ছিল। আচ্ছা, যারা হ্যান্ড রেজ করছেন শুধু তাদেরটাই নিচ্ছি। জুম্পা সরকার জি, আপনি বলেন আগে। স্যার প্রশ্নগুলোর আনসার কি ফুল লাইনে লিখে তারপর ট্রু অথবা ফলস অথবা নট গিভেন এভাবে লিখবো, নাকি নাম্বার দিয়ে দিয়ে শুধু লিখতে হয়? না না, শুধু নাম্বারের পাশে আনসারটা বসায় দিতে হবে আপনার, মানে এক্সাম। আচ্ছা, আপনাদেরকে ইয়া দেখাবো আমি, ওই যে আনসার শিটটা দেখাবো না, হ্যাঁ, যে আনসার শিটে কিভাবে তুলতে হয় এটা না, ওই কোশ্চেন লেখা লাগে না। যেমন আজকে ট্রু ফলস আপনার আনসার আসছে কি, একটা ট্রু একটা ফলস, এটা এরকম না। তো আপনি হচ্ছে ওই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারের বক্স করা থাকবে, বক্সের মধ্যে জাস্ট ট্রু ফলস নট গিভেন লিখে যাবেন, ঠিক আছে? ওটা আপনাদেরকে দিয়ে দিবে শিটটা, রফিক ভাই আপনাদেরকে দিয়ে দিবে আনসার শিট, দেখলেই বুঝবেন। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তারপরে সাজু ভাই কি বলতে চাচ্ছেন বলেন। স্যার আমি বলতে চাচ্ছিলাম স্যার যে ওই আমি যেটা বললাম একটু আগে স্যার, যেটা আমাদের আপনি তো বললেন একটু আগে। জি জি, আচ্ছা স্যার আমি বলছিলাম যে ইংলিশে স্যার আমাদের যে সমস্যাগুলো হচ্ছে স্যার, যেগুলো আমরা অর্থ বুঝতে পারছি না আর কি, তা আমাদের কি মানে এই কোর্সে করলে কি আমাদের মানে এই ভালো মতো শিখতে পারবো, মানে ইংলিশের মিনিংটা বুঝতে পারবো, এটা বলতেছিলাম স্যার। ভাই আমরা তো সর্বোচ্চ চেষ্টা করব, দেখতে পাচ্ছেন যে কিভাবে ক্লাসটা কিভাবে নেওয়ার চেষ্টা করলাম, এত ভেঙে ভেঙে যাতে একদম উইথ স্টুডেন্ট বুঝে। আপনাদের যে কাজটা দায়িত্বটা থাকবে আপনারা ওইটা করেন, হোমওয়ার্ক গুলো করেন, শুধু আমাদের উপর চাপাই দিলে কিন্তু আমরা বিপদে পড়ে যাবো। অবশ্যই স্যার, আমরা চেষ্টা করবো যত ইজি করা যায় আপনাদের জন্য, যত বেশি রিসোর্স প্রেজেন্ট করা যায় আমরা এগুলো করে যাবো। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে শিখতে হবে আপনার, আমরা আপনাদের প্রয়োজনে যা যা লাগে সবই দিতে পারবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলেন ভাই। স্যার ওই আমরা প্র্যাকটিসের জন্য স্যার এখন কোন বইটা ফলো করতে পারবো? বলতেছি, ওটা বলতেছি। তারপরে আর কোনো কোশ্চেন? হোমওয়ার্ক আমি দিয়ে দেবো, কোন বই থেকে করবেন কি করবেন ওটা দিয়ে দিচ্ছি। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার ফলস আর নট গিভেন, এইটা যদি স্যার আরেকবার একটু রিপিট করতেন কাইন্ডলি। শিওর শিওর। কারণ স্যার এই দুটোর মধ্যে স্যার কনফিউশনটা লাগে বেশি। নট গিভেন হচ্ছে কিছু মিসিং থাকতে হবে, মানে কিছু অংশ আপনি পাচ্ছেন না। যেমন আমরা লু এন্ড হিজ কলিগস কম্পেয়ার করছে, এটা সবই পাইছিলাম, কিন্তু তারা যে ফার্স্ট রিসার্চার এইটুক কোশ্চেনে ছিল, প্যাসেজ ওইটুক নাই, না থাকা মানে নট গিভেন। আপনি যদি এটাকে ফলস কোনোভাবে চিন্তা করেন, তাহলে আপনাকে জানতে হবে যে তারা যে ফার্স্ট রিসার্চার না, এই তথ্য আপনার কাছে আছে কিনা প্যাসেজ থেকে। মানে ফলস বলার আগে আপনি নিজেকে প্রশ্ন করবেন যে আমি কি এটার সত্যটা জানি কিনা প্যাসেজ থেকে। সত্যটা যদি না জানি প্যাসেজ থেকে, তাহলে ফলস বলা যাবে না, ঠিক আছে?
আচ্ছা স্যার কিশোর কখনো কুমার দেখা ভাই যায় যে অর্ধেক পাওয়া যায় আবার অর্ধেক পাওয়া যায় না, মানে ওই যে অর্ধেক পাওয়া আছে যায় না আপনি নট পেসেসে দিবেন, আবার অর্ধেক না পাওয়া গেলে নট মানে দিবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটা ওয়ার্ড থ্যাংক না ইউ পাওয়া গেলে নট গিভেন হয়ে যাবে। জি স্যার অর্ধেক তো অনেক বড় থ্যাংক ইউ কিছু। স্যার। ওয়েলকাম। কিশোর ভাই, কিশোর কুমার ভাই কিছু বলবেন? যাদের বলা শেষ তারা হ্যান্ড ডাউন করে ফেলেন। হ্যাঁ, ঝুম্পা সরকার ম্যাম, সাজু আহমেদ। জি আমার একটা কোশ্চেন স্যার ছিল। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে কথাগুলোর মাঝে অনেক কথা আসছে তো তো জি জি পরিপূর্ণভাবে একটু প্রবলেম হয়ে যাচ্ছে, মানে আপনার কথাটা মনোযোগ সহকারে শুনবো সেটা শুনতে জি জি পাচ্ছিলাম না ঠিক মতন। কিছু কিছু আমাদের ভাই আছে যা আপু আছে, ওনারা কথাও বলে না কিছু বলে না কিন্তু আনমিউট করে রাখে। এগুলো আমার কাছে খুবই আচ্ছা, মানে এটা আসলে হ্যাঁ মানে প্রথম দু একটা ক্লাস একটু হয় এরকম। হ্যাঁ, দেখা যায় অনেকে এটা ফার্স্ট টাইম গুগল মিট বা অনলাইনে ক্লাস করতেছে, এই দু একটা ক্লাস বল তারপরে দেখবেন সবাই এটা মানে শিক্ষিত হয়ে যাবে এটাতে। হ্যাঁ, একটু ধৈর্য ধরি, আর রেকর্ডিং তো আছে, আপনারা রেকর্ডিং গুলো পেয়ে যাবেন, নো ওয়ারিস, ক্লাসটা আবার দেখতে পারবেন। একটু ধৈর্য ধরেন ভাই। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। কে বলছেন ভাই? আনিস ভাই, আনিসুর রহমান ভাই। স্যার প্রশ্নটা ছিল স্যার রিডিং প্যাসেজটা কি স্যার জিটিআর একাডেমিক স্যার সেম প্রশ্ন আসবে? কোশ্চেন আলাদা হবে, কোশ্চেন আলাদা হবে, আপনাদের হল আলাদা হবে, একাডেমিকদের হল আলাদা, জিটিদের হল আলাদা। পার্থক্যটা হচ্ছে একাডেমিকদের প্যাসেজ গুলো ছোট এবং অনেক সহজ, সরি জিটিদের প্যাসেজ গুলো অনেক ছোট এবং সহজ হবে, কিন্তু কোশ্চেন টাইপ গুলো অলমোস্ট সেম। যখন আপনি যেমন এখন যেটা করলেন ট্রু ফলস, একাডেমিকদেরও হবে, এই কোশ্চেন টাইপটা একাডেমিকদেরও আসবে, জেনারেল ট্রেনিংদেরও আসবে, কোনো পার্থক্য নাই। কিছু কিছু কোশ্চেন টাইপ জেনারেল ট্রেনিংদের আসে না, তাদের প্যাসেজ গুলো সহজ হওয়ার কারণে। তো যদি আপনি যারা একাডেমিকের প্যাসেজ গুলো করবে, যেমন ক্লাসে আমরা যে একাডেমিক প্যাসেজ দিয়ে করাচ্ছি কারণ এটা একটু হার্ড, এটা করার মাধ্যমে আপনাদের জিটিদের অটোমেটিকলি আপনাদেরটা হয়ে যাবে। আর কোশ্চেনটা একটু যেহেতু যেমন আজকে যেটা করাইলাম ট্রু ফলস নট গিভেন, একাডেমিকদেরও যেভাবে আসবে সেম একই পার্সেন্টেজ একই রেশিওতে জিটিদেরও আসবে। সো যেটা পার্থক্য আছে ওইটার জন্য আমরা আলাদা একটা ক্লাস দেখাবো জিটিদের, যেখানে জিটিদের প্যাসেজ গুলোর থেকেই আনসার বের করে দেখানো হবে। ঠিক আছে, নো ওয়ারিস, বাট আপনি প্রিপারেশন একসাথেই নেবেন। ঠিক আছে। আচ্ছা, চমক চন্দ ভাই, চমক ভাই, চমক দেখান। জাস্ট একটা মানে করেছিল যে নট গিভেন যেটা থাকে, নট গিভেনে আমরা অনেক সময় কোশ্চেনটা অনেক সময় ধরতে পারি না। যেমন ওই যে ডিউ টু বাই হিজ কলিগস কম্পেয়ার গ্রুপস অফ পোলার বিয়ার্স, তো সেখানে এখানে কোশ্চেন একটা বলছে, ভিতরে গিয়ে আমরা দেখলাম স্পেসিফিক একটা রিজিয়ন তারা ব্যাখ্যা করছে, মানে কম্পেয়ার ডিফাইন গ্রুপস করেনি, করছে মানে স্পেসিফিক একটা হ্যাঁ, আপনার নেটওয়ার্কে বেশ সমস্যা, জিনিস কথা নিয়ে শুনতে পাই আলোচনা, না। তো সেক্ষেত্রে এটা তো নট গিভেন নাকি? নট গিভেন এর একটা কমপ্লিট মেসেজ হচ্ছে কি, আপনি কোশ্চেন থেকে যতটুকু পড়ে গেলেন, ধরেন কোশ্চেনে আপনি 3টা তথ্য পেলেন, আপনি 3টা কোশ্চেন থেকে 3টা ইনফরমেশন পেলেন, প্যাসেজে গিয়ে 2টা ইনফরমেশন হুবহু কোশ্চেনের সাথে মিলে গেল, একটাকে খুঁজে পাচ্ছেন না, নট গিভেন। আর যদি একটা উল্টা বলে তাহলে ফলস, আর যদি খুঁজে না পান নট গিভেন, মানে প্যাসেজে ওই কথাটা বলে নেই। যেমন আমি আপনাদের একটা উদাহরণ দিই, বললাম বাংলাদেশ 71 সালে স্বাধীন হয়েছে, ঠিক মনোযোগ দেন, বাংলাদেশ 71 সালে স্বাধীন হয়েছে। আচ্ছা, 3টা তথ্য এখানে, বাংলাদেশ নিয়ে তথ্যটা, সাল আছে হচ্ছে 71 সাল, 71 সালে কি হয়েছে, স্বাধীন হয়েছে। আচ্ছা, এখন আপনি প্যাসেজে গিয়ে ওটা খুঁজবেন, তাই না, যে কথাটা সত্য না মিথ্যা না দিবেন। আপনি পেলেন বাংলাদেশ অনেক বছর আগে স্বাধীন হয়েছে, তাহলে বাংলাদেশ একটা তথ্য, অনেক বছর আগে একটা তথ্য, স্বাধীন হয়েছে একটা তথ্য। তাহলে আপনি কোশ্চেনে কি পেয়েছিলেন, বাংলাদেশ 71 সালে স্বাধীন, প্যাসেজে এসে মিসিং পেলেন কোনটা, 71 সালটা নাই, নট গিভেন হবে আনসার। বুঝতে পেরেছেন? কিন্তু বাংলাদেশও আছে। জি জি, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম। মৃদুল ভুইয়া, মৃদুল ভুইয়া ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি ভাই। জি, আমার কোশ্চেনটা হচ্ছে আপনার আমরা যে টোটাল এক্সামটা দিব, এক্সাম হচ্ছে 60 মিনিট, 60 মিনিট। 60 মিনিটে আমরা 40টা কোশ্চেন আনসার করলে তার মানে
অন অ্যাভারেজ 10 মিনিট করে পড়ে না হ্যাঁ একটা 1.5 কোশ্চেনের জন্য? জি 1.5। তো স্যার আমি আজকে প্র্যাকটিসিং থেকে যেটা বুঝলাম আপনার ক্লাস করে, কোশ্চেন গুলো স্যার ম্যাক্সিমাম টেকনিক্যাল কোশ্চেন গুলো স্যার খুব যে আমি ইজি ফাইন্ড আউট করতে পারবো ওই রকম স্যার বিষয়টা ওই রকম না, এটা টেকনিক্যাল কোশ্চেন। আসলে হ্যাঁ এখানে টাইম ম্যানেজ ওই যে ওয়াচ আউট ইউর টাইম, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরেকটা কোশ্চেন ছিল স্যার, আচ্ছা বলেন। আমাদের যে প্যাসেজ, এই প্যাসেজটা থেকে কি ওভারঅল মানে এই যে আমাদের যেগুলো ছিল ফিলিং দ্য গ্যাপস, তারপর আরো যে প্যাটার্ন গুলো কোশ্চেনের ট্রু অর ফলস নট গিভেন, টোটাল কি প্যাসেজটা থেকে আসবে? জাস্ট একটা প্যাসেজ থেকে না আরো প্যাসেজ আছে? প্যাসেজ যদি আমরা ক্লাস আরো করবো, 3টা প্যাসেজ থেকে 40টা কোশ্চেন আসবে। আচ্ছা আচ্ছা ইন্ডিভিজুয়াল আসবে না? হ্যাঁ হ্যাঁ 3টা প্যাসেজ থেকে সবগুলো কোশ্চেন 40টা কোশ্চেন ভাগ করা থাকবে। টাইমের যে বিষয়টা এটা হচ্ছে আসলে শুরুর দিকে যে কোনো কিছু স্লো হবে, তাই না? আপনি যখন এক্সপার্ট না তখন আপনার রান্না করতে লাগবে 2 ঘন্টা। আপনি যখন এক্সপার্ট কুক হয়ে যাবেন ওই একই রান্না একই রেসিপি আপনি রান্না করতে আপনার সময় লাগবে 45 মিনিট। তো এক্সপার্টিজের ব্যাপার আছে। শুরু করলেন মাত্র, এখন টাইম নিয়ে খুব বেশি ওয়ারিড না হয়ে সিস্টেম গুলো বোঝেন, নিজের স্কিল বাড়াইতে থাকেন। টাইম ম্যানেজমেন্ট একসময় দেখবেন যে আগের চেয়ে অনেক ফাস্ট হয়ে গেছে। আচ্ছা নেক্সট আমরা একটু ফাস্ট যাবো, বেশিক্ষণ কথা বললে এতক্ষণ যা করলাম মাথা থেকে চলে যাবে। আর এরকম অনেক ইনফরমেশন অনেক সলভ আপনাদের সামনের ক্লাসগুলোতে হবে, প্রতিদিনই চলবে। সো নো ওয়ারিজ। প্রথমে দুশ্চিন্তার কারণে আজকে যে টপিকটা পড়াইলাম ওই টপিকটাকে আপনি বাসায় প্র্যাকটিস করবেন, ওইটার উপরে আপনি কতটুকু দখল নিতে পারলেন ওটা দেখেন। আচ্ছা এখন ইসের একটা কথা বলি, আপনারা প্র্যাকটিস করবেন হচ্ছে কেমব্রিজের সিরিজ বই কিনতে পাওয়া যায়। হ্যাঁ কেমব্রিজের 19 পর্যন্ত বেরিয়েছে, 19, 18, 17 এরকম লেটেস্ট গুলো কিনেন। হ্যাঁ অ্যাটলিস্ট আপনার কাছে 11 to 19 এই বইগুলো লাগবে। মানে কেমব্রিজের আইএলটিএস এর প্র্যাকটিস বুক কিনতে পাওয়া যায় 11 থেকে 19 পর্যন্ত, এই 9টা বই, এই 9টা বই প্র্যাকটিসের জন্য রাখবেন। এখানে এই যে আজকে যেমন ট্রু ফলস করালাম, আপনি আপনার যে কোনো একটা বই খুলবেন, খুলে দেখবেন প্যাসেজ 1 গুলোতে ট্রু ফলস নট গিভেন আছে, যেটা আমি করাইলাম এইমাত্র। আমি যেটা করালাম ওটা কেমব্রিজ 16 এর, ঠিক আছে? এরকম আপনি কেমব্রিজ 15 বা 14 বা 13 থেকে রিডিং সেকশনে চলে যাবেন। প্যাসেজ 1 মাথায় রাখেন, প্যাসেজ 1 শুধুমাত্র প্যাসেজ 1 এ যে ট্রু ফলস নট গিভেন গুলো পাবেন, আমি যেভাবে ক্লাসে সলভ করালাম যে পেজ থেকে ঠিক ওরকমই আপনি বাসায় সলভ করতে পারবেন। আর এই বইগুলোর লাস্টে ওই অ্যান্সার গুলো দেওয়া থাকে, আপনি যেটা সলভ করবেন বইয়ের লাস্টে অ্যান্সার কি থাকে, ওখানে গিয়ে আবার চেক করতে পারবেন যে আপনার অ্যান্সার গুলো কয়টা কারেক্ট হলো। ঠিক আছে? সো কেমব্রিজ বইগুলো সবার থাকতে হবে প্র্যাকটিস বুক হিসাবে। ওকে ক্লিয়ার সবাই? আচ্ছা স্যার ক্যামব্রিজের 11 থেকে 19 এই পর্যন্ত স্যার আমরা কি সলভ করলে কি মোটামুটি হবে নাকি স্যার বেশি হয়ে যাবে? এতগুলো করতে পারেন কিনা আগে দেখেন। স্যার আজকে আমরা কোনটা থেকে প্র্যাকটিস করব? কত নাম্বার থেকে ক্যামব্রিজে? 19 থেকে শুরু করেন, 19। স্যার প্রথমে স্যার একবারে আমাদের তো এগুলো বই নাই। থেকে শুরু করব? প্রথমে 11 ধরতাম স্যার, মনে হয়। আমি ওই জন্যই নির্দিষ্ট করে কোনোটার নাম বলিনি, আপনার যেটা ইচ্ছা করেন, বিষয়টা একই। আপনি ট্রু ফলস যে বইটি খুলবেন পাবেন ওটা দিয়ে করেন, কোনো সমস্যা নাই, একই জিনিস। যার যেটা মন চায় ওটা দিয়ে করেন আপনি। কেমব্রিজের বই মানে একই জিনিস, মানে পার্থক্য করার কোনো সুযোগ নাই, যে কোনো একটা দিয়ে করতে পারেন আপনি। আমাদের তো স্যার বই নাই। আপনি বলছেন স্যার, কিন্তু আপনি বলছেন 11 থেকে 19। জি একটা ধরি আগে, প্রথম যেটা শুরু করবো সেটা 19 নাম্বার ধরলে 19 নাম্বার ধরবো। 19 নাম্বারের 1, 2, 3 প্যাসেজ আছে। হ্যাঁ করেন, আপনার মন চাইছে 19, আমি বললাম 19 করেন, আর একজনের মনে চাইছেন আমি 11 করবো, করেন সে। না স্যার আপনি যেটা করাবেন সেটা স্যার করুন, আপনি তাহলে আমরা আপনার সাথে স্পেসিফিক ভাবে বলে দেন, স্পেসিফিক ভাবে বলে দেন, তাহলে সবার জন্য ইজি হবে। না এটা ইজি আর টাফের কিছু না। না, আমি না, ক্লাসে যেটা করাবো এটা আপনাদের হচ্ছে লেকচার পার্ট। প্র্যাকটিস কেউ আপনি একটা করবেন, আরেকজন যদি 6টা করবে তখন ইজি হবে কেমনে? না তাহলে ওই একটাই সবাই করে, বাদ বাকি না একটা সবাই করবে না। কিভাবে করবে না জানেন? আপনি আপনার সময় আছে ধরেন 2 ঘন্টা, আপনি 2টা টেস্ট সলভ করবেন, আর আরেকজনের সময় আছে 20 মিনিট, সে অর্ধেক করে বসে থাকবে। তো পরদিন আমি যখন বলবো আজকে 13 করেন, তখন কারোর মিলবে না। প্র্যাকটিসের জায়গায় কারোর একরকম হবে না, এটা কম বেশি করবেনই আপনারা। আর এটা আমার বলে দেওয়ার মধ্যে মানে বলে দিলে যে কোনো লাভ হচ্ছে এরকম না, এটা আপনাদের একটা মানসিক শান্তি জাস্ট, আর কিছু না।
আপনাকে আমি বইয়ের নামগুলো বলে দিলাম, এই বইগুলো থেকে যার যেখান থেকে ইচ্ছা করে যান। আর যে আমাকে যখন বললেন কিন্তু প্রথম 19 থেকে করেন, তখন আরেকজন বলছেন 11 থেকে করি, তখন আমি বললাম যে করলে অসুবিধা নেই, কিন্তু আমারটা তো প্রথমে নিলেন না আপনারা। আর 11 করলে যে অসুবিধা আছে এই জন্য, মানে অসুবিধা হবে এরকম না, এই জন্য আমি নাও বলি নাই, বুঝছেন। আর 50 জন মানুষ আপনারা এখানে আছেন, আপনাদের 50 জনের 50টা মত থাকতে পারে। সো এটার সাথে কোনো মানে বিতর্কের কিছু না। কেমব্রিজের যে কোনো বই থেকে আপনি আপনার টাইম অনুযায়ী, কেউ যদি 6 ঘন্টা প্র্যাকটিস করতে পারে, আমি তাকে বললাম 11 করেন আগে, তাহলে সে তো ওই দিন 12 করে বসে থাকবে। আর আপনি শুধু 11 করছেন, পরদিন আমাকে যখন জিজ্ঞেস করেন, আমি বললাম 12 করেন, সে বললাম আমি করে ফেলছি কালকে, তখন তো আর মিলবে না, জি স্যার। বুঝছেন। 8 বছর পরে ভাই এক্সপিরিয়েন্স আছে, স্টুডেন্টরা কি চায় কিভাবে চায়, সো এটা নিয়ে মানে অ্যাটলিস্ট আপনারা কনফিউজ থাকেন না। আমার যতটুকু বলার দরকার বলে দিব, তারপর আমি যেখানে আপনাদের ফ্লেক্সিবল দিয়ে দিচ্ছি সেখানে ফ্লেক্সিবিলি রাখেন, এর জটিল করার দরকার নেই, ঠিক আছে। 11 থেকে 19 এই 9টা বইয়ের যে কোনো বই থেকে, শুধু আমি কিন্তু প্যাসেজ 1 এর কথা হাইলাইট করছি, কেন এটা গুরুত্বপূর্ণ, প্যাসেজ 1 এর বাইরে যাবেন না, এটা 3বার বলছি প্যাসেজ 1, কারণ এটা গুরুত্বপূর্ণ, এটা ঠিক রাখেন। এবার যে কোনো বই থেকে আপনি ট্রু ফলস সলভ করেন, কেউ পারবে 10টা করতে, কেউ পারবে 25টা করতে, করেন। স্যার একটা প্রশ্ন, আমাদের তো স্যার মনে করেন যে ক্যামব্রিজের বইটা নাই স্যার, এখন প্যাসেজ 1 যে কোথায় থাকে এটা তো আমি বুঝতে পারছি না স্যার, কিভাবে? ক্যামব্রিজের বই রাখতে হবে ভাই, নাই এটা তো আমার কাছে সলিউশন নাই। ক্যামব্রিজের বই না কিনে স্যার, ফেলেন। না স্যার মানে বইটা কিনে ফেলবো আমি, অবশ্যই অর্ডার দিব এখন, কিন্তু বিষয়টা হচ্ছে যে প্যাসেজ 1টা কি প্রথমের দিকেই থাকে নাকি স্যার? 1 তো প্রথমেই থাকবে, 2 পরে থাকবে, 3 তারপরে থাকবে। বই কিনে হাতে নেন, পেয়ে যাবেন। এটা মানে বই হাতে পাইলেই দেখবেন আপনার প্রশ্ন উত্তর পেয়ে গেছে। হ্যাঁ, হ্যালো স্যার। জি স্যার আমরা যে ট্রু এবং ফলস গুলো লিখবো সেটা কি ক্যাপিটাল লেটার লিখতে হয় নাকি স্যার স্মল লেটার লিখলে হয়, এটা কি কোনো যে কোনো ভাবে ম্যান্ডেটরি আছে? লিখলেই হবে, না অসুবিধা নেই, যে স্মল লিখলেও কারেক্ট, ক্যাপিটাল লিখলেও কারেক্ট। জি কারণ জি স্যার, ওকে। এটা একটা সুন্দর প্রশ্ন, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে দ্যাটস অল ফর টুডে। আপনারা শুরু করেন, প্র্যাকটিস শুরু করেন। স্যার এটা কি টেস্ট 2 বোধহয় না? এই প্যাসেজটা জি মেবি, হ্যাঁ সম্ভবত টেস্ট 2 থেকে 2016 এর এটা তো টেস্ট, যেটা হোক 4টা। আপনারা প্র্যাকটিস গুলো করেন। আমি 11 খুলেছি স্যার, আমি 11 খুলেছি, এখানে যে ওইখানে দেখলাম তো 7টা কোশ্চেন, এখানে এই যে ট্রু ফলস নট গিভেন 4টা দেয়া আছে। কম বেশি থাকে তো, তাই জি, আবার লেখা আছে কোশ্চেন থেকে। আর একটা বইতে ট্রু ফলস একটাই তো থাকে, মানে একটা ইয়ে তো থাকে না একটা বইতে 4টা টেস্ট থাকে তো, টেস্ট 1 2 3 4, প্রত্যেকটা টেস্টে প্যাসেজ 1 এ পাবেন, 2 3 তেও কিছু কিছু থাকে মাঝে মাঝে, প্যাসেজ 1 এ পাবেন। ও আচ্ছা, ঠিক আছে, বাট নাম্বার যেমন আমরা একটু আগে যেটা করলাম ওটা 7টা, কোন বইতে আছে মানে কোন প্যাসেজ পাবেন 4টা 5টা 6টা। জি 4টা, এটা পাইছি 4টা। ইট ভ্যারিস। ওকে, ওই যে প্রথম তো এইজন্য সবার অনেক কনফিউশন, অনেক কোশ্চেনস। একটু কথা বলি স্যার। ঠিক হয়ে আমার যাবে। একটা প্রশ্ন ছিল, আমি আসলে শুনতে পাইনি, বলতে পারি? জি বলেন। এখানে প্রত্যেকটা বইতে 4টা করে মানে ইয়া থাকে, মানে টেস্ট সেট থাকে, আলাদা আলাদা 4টা টেস্ট। হ্যাঁ আলাদা আলাদা 4টা টেস্ট থাকে। জি ভাই, এটা আমার মিসকনসেপ্ট ছিল, আমি ভাবছি হয়তো বা রিডিং রাইটিং লিসেনিং স্পিকিং আলাদা আলাদা 4টা বই। না প্রত্যেকটা টেস্টে আবার 4টা করে মডিউল থাকে। ও থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। বাচ্চা ভাই কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, আমি বলতে যাচ্ছিলাম যে আপনি কিছুক্ষণ আগে বলছেন, আমার আসলে লাইনের সমস্যা, এখনো শুনতে পাইনি এটা, তো ওইটা আমার কাছে একটু মনে হচ্ছিল, মানে ইনফরমেশনটা একটু আমি ক্লিয়ার হওয়ার জন্য। আপনি বলছেন যে একটা ওই যে কোয়েশ্চেনে আছে যে বাংলাদেশ 71 সালে স্বাধীন হয়েছে, আর প্যাসেজে হয়তো আছে যে বাংলাদেশ বহু বছর আগে স্বাধীন হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আপনার এটা কি মানে ইনফরমেশন, মানে উত্তরটা ফলস হবে নাকি নট গিভেন হবে? আপনার কি মনে হচ্ছে? আমার হিসেবে ফলস হওয়ার কথা। কেন ফলস হচ্ছে বুঝলাম তো। সবকিছু ঠিক আছে, কিন্তু ওই যে শুধু 71 আর বহু বছর, এই দুইটার মধ্যে পার্থক্য। আচ্ছা, প্যাসেজ বলছে অনেক বছর আগে, কোশ্চেন বলছে 71 সালে। আচ্ছা 71 সাল তো অনেক বছর আগে না, নাকি খুব রিসেন্ট? অনেক বছর আগে। আবার অনেক বছর আগে হলে যে 71ই হবে, 72 হতে হবে না, এই কথা কি প্যাসেজ বলছে? না সেটা বলেনি, কিন্তু কোশ্চেন বলেছে 71 তাহলে সালে। ফলস কিভাবে বলবেন আপনি? ফলস বলতে হলে তো আপনার কাছে ডেটা থাকতে হবে যে 71-এ না, এই তথ্য থাকতে হবে। তাহলে এটা কি নট গিভেন হবে? হ্যাঁ নট গিভেন, অজানা, জানি না, প্যাসেজে কোনো সাল বলে নাই, আমি জানবো কিভাবে?
কিন্তু স্বাধীন হয়েছে এই বিষয়টা তো আপনার হচ্ছে কমন। স্বাধীন হয়েছে এটা ঠিক আছে, বাংলাদেশ তাও ঠিক আছে, কিন্তু কত সালে এটা প্যাসেজ থেকে পাচ্ছি না মানে নট গিভেন। ওকে, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার জি আসলে যেটা বলতে চাচ্ছিলাম, আসলে এটা সবার আসলে ইয়ার জন্য আসলে আমরা যেহেতু স্যার এখানে জি, আসলে বলেন। যারা আছি সবাই হচ্ছে স্যার আসলে আমরা দুই একটা বেস থেকে এসেছি আমার মনে হচ্ছে, কারণ আমরা তো একটা বেসে আরো কম স্টুডেন্ট থাকতাম স্যার। আজকে যেহেতু আমাদের ইয়ারটা অ্যাটেন্ডেন্সটা বেশি, তো ওরে সেজন্য ভাই হয়তো চিন্তা স্যার করেন আমাদের না, এই যা দেখতেছেন না অর্ধেক হয়ে যাবে, দেখেন অর্ধেকেরও কমে যাবে, এরকমই অনলাইনে। না স্যার আমরা মানে আরো মনে হচ্ছে আমরা স্যার বেশি হওয়াতে মনে হচ্ছে আমরা সবার সাথে ইয়াটা বেশি ইয়া হলে হচ্ছে না, ভালো। মানে collaborative ব্যাপার হচ্ছে না স্যার, যার কারণে বিভিন্ন কমপ্লেন আসতেছে আমাদের। এখন স্যার বলতেছে কারো শোনা যাচ্ছে না, কারো মিউট হচ্ছে না, কারো আনমিউট হচ্ছে, মানে সবাই স্যার নতুন ব্যস্ত, ওর জন্য একটু আনইজি যেটা হচ্ছে সেজন্য এটা নতুন আমাদের নতুন সবাই explore হয়, এরকম হয়। ইয়া করে আসতে হবে স্যার, সেটা হচ্ছে মূল বিষয়। এটা আমরা খুব মানে ডিসিপ্লিন হয়ে যাবো, দু একটা ক্লাস করলেই হয়ে যাবে। জি স্যার হ্যাঁ, এবার সবাই স্যার এটা নেগেটিভ সেন্সে নিবে স্যার, কারণ আমরা স্যার আগে ছিলাম 18 জন 10 জন 15 জন, কারণ আমরা স্যার সবাই নতুন হয়ে গেছি তো, ওর জন্য স্যার আমাদের টিমের কিছু মানুষ এখানে আছে, অনেকজন আমরা চিনি না ওর জন্য স্যার, তো সবাইকে পড়া দেখো পড়া। ভাই মিউট করেন, কে এই লেখা আসবে। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা লিভ নিচ্ছি। হ্যাঁ, অনেক গল্প হবে, আবার পরশু ক্লাস ইনশাআল্লাহ। দ্যাটস অল ফর টুডে। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো স্যার আছেন? আসসালামু আলাইকুম স্যার চলে গেছেন? স্যার উত্তর না দিয়ে চলে গেল। সাধু সাহেব বলেন, আমি আছি বলেন। এত কোশ্চেন করলে স্যার থাকবে কিভাবে? স্যার আমার যেটা কোশ্চেন এখনই তো কোশ্চেন করলাম স্যার, আমার একটা বই কিনতে যাচ্ছি স্যার, ক্যামব্রিজ